হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছো, পড়াশোনার মধ্যেই আছো। কম্প্যাক্ট ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা আজকে ক্লাসে পড়বো জুলজির 7 নম্বর অধ্যায় চলন ও অঙ্গচালনা। এখান থেকে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে আসবে, তুমি যেই লেভেলের স্টুডেন্টে হও না কেন, আশা করা যায় তোমার কলেজের পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, সব জায়গার প্রশ্নই কমন পড়বে। এই ক্লাসটা রেডি করার জন্য আমি তোমার আগের বছরে আসা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে আমরা এই কয়টা প্রশ্নই পেয়েছি। এখন তোমার হাতে যদি একদমই সময় না থাকে, অ্যাটলিস্ট তুমি 5 স্টার টপিকগুলো ভালো করে দেখে যাও, ঠিক আছে? একটু বেশি সময় থাকলে এই প্রশ্নগুলো দেখে গেলেই কিন্তু দেখবা পরীক্ষাতে গ এবং ঘ কমন পড়ে গেছে। ক এর জন্য তো আলাদা করে কোনো সাজেশন নাই, জ্ঞানমূলক তো সাজেশন মানে না। অনুধাবনমূলকের প্রশ্নগুলোও দেখবো অনেকগুলো এখান থেকে কাভার হয়ে যাচ্ছে। এর বাইরে 2-4টা আছে, ওইটা আমি পড়ানোর সময় বলে দিচ্ছি, সমস্যা নেই। আর এইখানে যে মানে সিরিয়ালটা সাজানো, এটা তোমার বইতে চ্যাপ্টারটা যেভাবে এগিয়েছে, ফ্লোটা যেমন, প্রশ্নগুলোর ফ্লো এরকম। যেমন আমরা সবার প্রথমে, চলো আমরা সলভে চলে যাই ভূমিকা বড় না করে, ঠিক আছে? সো প্রথমে আদর্শ কশেরুকা নিয়ে তোমার বইতে আছে এই চ্যাপ্টারের। তো এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা আদর্শ কশেরুকার গঠন তোমাকে আঁকতে বলবে, ইনিয়ে বিনিয়ে নানাভাবে বুঝাবে তোমাকে উদ্দীপকে, মেরুদণ্ডের কথা নিয়ে আসবে। এরপর গ নাম্বার এসে বলবে, আচ্ছা মেরুদণ্ড যে হাড় দিয়ে তৈরি, সেটার গঠনটা বা সেটার আদর্শ গঠন অঙ্কন করো। অঙ্কন না করতে বললেও, যদি খালি বলে যে আদর্শ কশেরুকার গঠন আলোচনা করো, তবুও কিন্তু তুমি ছবি আঁকবা, ছবি আঁকা মাস্ট। ওকে, তাহলে ছবিটা আমি একটু আগেই তোমাদের জন্য এঁকে রেখে দিছি। সো এটা হচ্ছে একটা আদর্শ কশেরুকা। যারা ভাবতেছে হাই হাই ভাই কঠিন লাগতেছে, এটা কেমনে আঁকবো, সো তাদের জন্য আমি একটু সিম্পলিফাইড করে দেখাইতে পারি যে এটা আঁকার জন্য তুমি প্রথমে কি আঁকবা। প্রথমে আসলে তুমি এরকম কিডনি শেপড একটা অংশ এঁকে ফেলবা, যেটার নাম হচ্ছে সেন্ট্রাম। ঠিক আছে, নাম কি বলো? সেন্ট্রামটাকে এরপর একটু ডাবল লেয়ার করে ফেলবা, ঠিক আছে? ডাবল লেয়ার করলা, এরপর এখানে একটু একটা গর্ত এঁকে ফেলবা। এটা হচ্ছে তোমার ভার্টিব্রাল ফোরামেন হবে, ঠিক আছে? এটা ভার্টিব্রাল ফোরামেন বানাবা। এরপর দেখো, এই যে এইখানে একটু, এই জায়গাটার নাম হচ্ছে কি বলো? পেডিকেল। এই পেডিকেল দিয়ে বাকি অংশগুলো এটার সাথে কানেক্টেড থাকবে। ওকে, তুমি সিম্পলিফাইড করে আঁকো, বেশি ভেজাল করে লাভ নাই। এটাকে তুমি বানাই দাও ট্রান্সভার্স। আর একটু মোটা করে দেই। এটাকে তুমি কি বানাবা বলো? ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস মানে ট্রান্সভার্সলি থাকতেছে। আচ্ছা, আর স্পাইনাস প্রসেস বলে একটা প্রসেস আছে, ওটা কিভাবে থাকবে? একটা জায়গা রাখলে ভালো হইতো। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ধর আমার বোর্ডের উপরে খানিকটা আছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে ধরো তোমার স্পাইনাস প্রসেস। এই, আচ্ছা, স্পাইনাস প্রসেসের গোলাটার নাম হচ্ছে ল্যামিনা। এই গোলাটার নাম হচ্ছে পেডিকেল। এটা ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, ভার্টিব্রাল ফোরামেন। ম্যাক্সিমাম জিনিসই তোমার আঁকা হয়ে গেল, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে এখানে অন্য রঙে আঁকি। এখানে একটু করে কি দেখাবা? আর্টিকুলার প্রসেস। এই একটা বড় দেখাবা, তার এদিকে একটা ছোট দেখাবা। এগুলো হচ্ছে আর্টিকুলার প্রসেস। এগুলো দিয়ে কি করবে? ও উপরের বা নিচের কশেরুকার সাথেও কানেক্টেড থাকবে। দেখো, এটা হচ্ছে একটা সিম্পলিফাইড ফিগার। যাদের জন্য কঠিন লাগে তারা এমন করে আঁকবে। আমার এটা একটু বেঁকে গেছে এই পাশটা, সেন্ট্রামটা একটু সুন্দর করে সেন্ট্রামটা আঁকার চেষ্টা করবা। ওকে, সো এটার একটু সুন্দর ভার্সন হচ্ছে এটা। সেন্ট্রামের মধ্যে একটু ডট ডট দিয়ে দাও, স্পঞ্জি অস্থি দিয়ে তৈরি এটা। ওকে, আচ্ছা, তাহলে সেন্ট্রাম তো চিনলা, ভার্টিব্রাল ফোরামেনও চিনে ফেললা। হ্যাঁ, পেডিকেলটা দেখো, এই অংশটার নাম হচ্ছে পেডিকেল। পেডিকেলটাকে কি দিয়ে দাগাবো? এই পেডিকেল এবং ল্যামিনা এটাকে একসাথে বলে হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তোমার বইতে কি বলছে বলো? এই জায়গাটা পেডিকেল, নীল রং যে করতেছি এটা হচ্ছে কি বলো? পেডিকেল, ঠিক আছে? ওকে, এই জায়গাগুলোর নাম কি বলো? পেডিকেল। আর ল্যামিনা কোনটা? ল্যামিনা হচ্ছে তোমার পিঙ্ক রং করতেছি, হ্যাঁ, স্পাইনাস প্রসেসের গোড়াটাকে তুমি বলতেছো ল্যামিনা। তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিব্রাল আর্চ। কি বলতেছি বলো? ভার্টিব্রাল আর্চ। আর্চ মানে হচ্ছে বাঁকানো অংশ, এই, ঠিক আছে? এই দুটাকে মিলে তৈরি হচ্ছে ভার্টিব্রাল আর্চ। আচ্ছা, এবার এইগুলো সম্পর্কে 2-4টা কথা বলি। সেইগুলো তুমি যদি লিখে দিতে পারো তাহলে আরো ভালো। ছবি এঁকে প্রত্যেকটার জন্য 1-2টা করে লাইন লিখে দিলে অনেক ভালো। যেমন সেন্ট্রাম থেকে কি লিখতে পারো? সেন্ট্রাম থেকে লিখতে পারো যে এটা স্পঞ্জি অস্থি দিয়ে তৈরি এবং এই 2টা কশেরুকার এই সেন্ট্রামের পার্টটা কার্টিলেজ দিয়ে, মানে এটার সাইডে কি থাকে? কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, এবং 2টা কশেরুকার মাঝখানে একটা আন্তঃকশেরুকা চাকতি থাকে। এইসব কথা লিখতে পারো। কিরকম আন্তঃকশেরুকা চাকতিটা? ধরো এইটা একটা সাইড ভিউ নিতেছি আমরা, হ্যাঁ, এটা স্পাইনাস প্রসেস মনে করো। এটা একটা কশেরুকা, এটা মনে করো আরেকটা কশেরুকা, এটা তার স্পাইনাস প্রসেস। এদের মাঝখানে কি থাকবে? একটা আন্তঃকশেরুকা চাকতি। ইংরেজিতে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। লিখলা। আচ্ছা, তারপর ভার্টিব্রাল ফোরামেনে আসো। ভার্টিব্রাল ফোরামেনে আরেক নাম হচ্ছে নিউরাল ছিদ্র।
এদিক দিয়ে যায় হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে? এদিক দিয়ে কি যায় বলো? সুষুম্না কাণ্ড। তারপর ল্যামিনা পেডিকেলকে একসাথে ভার্টিব্রাল আর্চ বলতেছে, লিখে ফেললা। এই ভার্টিব্রাল আর্চ দিয়ে একটা পয়েন্ট বানাবা। এই ট্রান্সভার্স প্রসেস, দুই পাশে বর্ধিত, দুইটা ট্রান্সভার্স প্রসেস থাকে, লিখে ফেললা। আর একটু এই একটা কাটার মতো স্পাইনাস প্রসেস থাকে, লিখে ফেললা। আর্টিকুলার প্রসেস দিয়ে ও যে উপরে নিচে জোড়া লাগানো থাকে সেটা লিখে ফেললা। এই তো ফিগারটা এঁকে দিলা, ফুল মার্কস পেয়ে যাবা। অনেক কথা লিখার কিন্তু টাইম পাবা না। এত সুন্দর ছবি এঁকে সুন্দর করে লেভেলিং করলে এমনিতেই তুমি 3-3 পেয়ে গেছো। তারপরেও যদি তোমার স্যার একটু রকচটা হয়, মানে কোনো কারণে নাম্বার দিতে কার্পণ্য করেন, হাতে মানে লিখা না দেখলে মনটা ভরে না, তার জন্য একটু করে লিখে দেওয়া। আর আমি যদি টিচার হইতাম তোমার, আমি গঠন আসছে ধরো এটার, এবং এরকম সুন্দর করে কেউ একটা ছবি এঁকে লেভেলিং করতে, আমি ফুল মার্কস দিয়ে দিতাম। কারণ যে বাচ্চা এগুলো জানে সে এটার গঠন সম্পর্কে জানে। এই তবুও তুমি সময় থাকলে একটু করে বর্ণনা লিখবা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আসো। নেক্সট প্রশ্ন ছিল যে অ্যাটলাসের, আচ্ছা অ্যাটলাসের গঠন। অ্যাটলাসটা কি? আমাদের প্রথম সার্ভাইকাল কশেরুকার আরেক নাম হচ্ছে অ্যাটলাস। তো কোনো কোনো বোর্ডে কখনো কখনো এই অ্যাটলাসের গঠন আসছে, এটাকে ভাইয়া দিয়েছিল 2 স্টার। মানে মোস্ট অফ দ্য টাইম আর কি আসে? আদর্শ কশেরুকার গঠনই আসে। এটা আদর্শ না, কারণ দেখো এটা কোনো স্পাইনাস প্রসেসই নাই, দেখতেছো? আচ্ছা, এই সো এটাকে আমরা একটু লেভেলিং করি, চলো। তো কি কি আছে এখানে? এই যে বড় মাঝখানে এটা হচ্ছে ছিদ্র, এটাকে কি বলবো আমরা? ভার্টিব্রাল ফোরামেন। কি বলবো? ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানে ছিদ্র, রাইট? এরপর এটা হচ্ছে তোমার সম্মুখ প্রান্ত। সম্মুখ প্রান্ত লিখো। এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, মানে পেছনের দিক। এই দুইটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, যেগুলো দিয়ে অক্সিপিটাল বোনসের সাথে জোড়া লাগানো থাকবে। অক্সিপিটাল বোনস হচ্ছে আমাদের এইখানের হাড্ডিটা, এটার সাথে প্রথম কশেরুকাটা জোড়া লাগানো থাকবে না? থাকবে তো। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমার আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস। আচ্ছা, তারপরে এই ছিদ্রটাকে তোমার বইতে লিখছে ধমনী ছিদ্র। এটা আরেকটা নাম আছে, এটাকে তুমি ট্রান্সভার্স ফোরামেনও বলতে পারো, কারণ এটা ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে একটা ছিদ্র, রাইট? এটাকে ট্রান্সভার্স ফোরামেনও বলা যায়, ধমনী ছিদ্র বলা যায়। আচ্ছা, আর এটাকে কি বলবা? এটাকে বলবা ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে কি? আড়াআড়ি। কিন্তু এটা খুব বেশি বড় না, তাই না? সংক্ষিপ্ত একটা ট্রান্সভার্স প্রসেস থাকবে। এরপর একটু কষ্ট করে অবশ্যই চিত্র বা ফিগারটা লিখে দিবা। কি লিখবা? ফিগার অ্যাটলাস। হইলো? এই তো, এটা আসলে এরকম একটা ছবি এঁকে দিও। এটা ছবি আঁকা কি? পুরোপুরি রিং আঁকবা না, রিং এর মতো এঁকে, এটা আসলে দেখতে আংটির মতো। পরীক্ষা আসতে পারে আংটির মতো দেখতে কোন কশেরুকা, তখন বলবো অ্যাটলাস। ওকে, আংটির মতো এঁকে ট্রান্সভার্স প্রসেসটা একটু বড় করে দিলা। এই তো, পরে এই জিনিসগুলো দেখাই দিলাম, গেল। তারপরে চলো, এর পরের প্রশ্ন ছিল হিউমেরাস এবং ফিমারের গঠন, এবং এটাকে ভাইয়া কয় স্টার দিছে চলো দেখি। এটাকে বোধহয় ভাইয়া 5 স্টারই রাখছে, তাই না? হিউমেরাস এবং ফিমারের গঠনে, আচ্ছা না 3 স্টার রাখছে, ওকে ফাইন। তো এটাও বেশ কয়েকবার আসছে, তখন তোমার হিউমেরাস ফিমারের ছবি এঁকে ফেলতে হবে। হিউমেরাস ফিমারের ছবি একটু প্র্যাকটিস করবা আঁকা। হাড্ডি দুইটা দেখে চিনো, এটা হিউমেরাস, এটা ফিমার। এটা সবচেয়ে বড় হাড্ডি পায়ে থাকতেছে, এটা আমাদের বাহুর হাড্ডি, রাইট? আচ্ছা, তাহলে এদেরকে লেভেলিং করতে হবে, ছবি এঁকে মার্ক করতে হবে তো, তাই না? তাহলে এটাকে কি মার্ক করবা বলো? এটা হচ্ছে মস্তক, এটা মস্তক, রাইট? এরপরে এখানে মস্তকের নিচে নর্মালি কি থাকবে বলো? গ্রীবা থাকবে। এটা হচ্ছে ওর গ্রীবা। এটা কি গ্রীবা? এটা হচ্ছে ওর অ্যানাটমিক্যাল গ্রীবা। কেন অ্যানাটমিক্যাল গ্রীবা? কারণ মাথার নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে গ্রীবা, রাইট? তাহলে এটা হচ্ছে ওর অ্যানাটমি ওয়াইজ গ্রীবা। অ্যানাটমি মানে অঙ্গ সংস্থান বিদ্যা, তাহলে অ্যানাটমিক্যাল গ্রীবা। এরপর সাধারণত এটা ভাঙে এই এরিয়াতে, উপর থেকে পড়ে গেলে এই এরিয়াতেও ভাঙে, তাহলে এটা আরেকটা গ্রীবা। এটাকে তুমি বলবা সার্জিক্যাল গ্রীবা। কি বলবা? সার্জিক্যাল গ্রীবা। ওকে, আচ্ছা, উপরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বড় টিউবারকাল, একটা হচ্ছে ছোট টিউবারকাল। সেইটা বোঝা যাচ্ছে কিনা খেয়াল করলে দেখবা, আমি যদি একটু রঙিন করি তোমার জন্য। এইটা হচ্ছে বড় টিউবারকাল, ঠিক আছে? এখানে একটু উঁচু হয়ে থাকে।
আর এইটা হচ্ছে ধরো তোমার ছোট টিউবারকেল। তো একটু মার্ক করে দিবা, বড় টিউবারকেল, ছোট টিউবারকেল। যদি তুমি হাতে আঁকো তখন তুমি একটু এইভাবে আঁকবা, ঠিক আছে? এটা মস্তক বুঝাইলা। সো যেটা বড় টিউবারকেল এটার একটু ধরো একটু বড় ভাবটা বুঝাই দিলা, ছোটটাকে একটু ছোট রাখলা, এভাবে লেভেলিং করে দিবা। এখানে দেখো একটু উঁচু করে আঁকবা। এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টয়েড রিজ। কি নাম বলো? ডেল্টয়েড রিজ। রিজ মানে হচ্ছে খাঁজ। এখানে ডেল্টয়েড পেশি এসে লাগে। ডেল্টয়েড পেশি কোনটা? এই পেশিটা, যে এখানে যে পেশিটা, এটা এসে এইখানে এসে শেষ হয়। তো হিউমেরাসের এই জায়গাটা তুমি যদি দেখো হাড্ডির মধ্যে, তখন দেখবে এখানে একটা খসখসে প্রান্ত আছে। এই খসখসে প্রান্তের মধ্যে এই ডেল্টয়েড পেশির টেন্ডনটা লেগে থাকে, এটাই ডেল্টয়েড রিজ। এরপরে তার কিছু নাই। নিচের দিকে যদি চলে আসো তাহলে এখানে পাবা ট্রক্লিয়া। নিচের দিকে এটার নাম কি বলো? ট্রক্লিয়া। ট্রক্লিয়া। আর এইগুলা কি? এই যে কর্নারের বর্ধিত অংশগুলো, এগুলাকে বলতেছি এপিকন্ডাইল। এপিকন্ডাইল। এই পুরো জিনিসটা কন্ডাইল। কন্ডাইলের সাইড দিয়ে একটু বর্ধিত থাকলেও এটার নাম হচ্ছে এপিকন্ডাইল। কন্ডাইলটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ট্রক্লিয়া, একটা হচ্ছে ক্যাপিচুলাম। তো একটা ট্রক্লিয়া, একটা ক্যাপিচুলাম, এটা দেখাইতে পারলে ভালো। আর এখানে একটা ফোসা থাকবে। যদি এটা তোমাদের জন্য একে বোঝানো সো টাফ, যদি সম্মুখ দিকে চিন্তা করো তাহলে এটা হচ্ছে করোনয়েড ফসা, ঠিক আছে? আর যদি পেছন দিকে চিন্তা করো তাহলে এটা হচ্ছে ওলেক্রেনন ফসা। তো ধরো এটা পেছন দিকের এবং এখানে একটা গর্ত, এটার নাম কি দিবা? ওলেক্রেনন। ওলেক্রেনন ফসা। দেখো হিউম্যারাসের ছবি খুব যে সুন্দর হবে তোমার এমন না, তাই না? অ্যান্ড হিউম্যারাস আঁকতে গিয়ে ফিমার এঁকে না ফেললেই হইলো। হিউম্যারাসের গ্রীবাটা অনেক সংক্ষিপ্ত, ফিমারের গ্রীবা দেখো কত বড়, রাইট? তো দুইটার মধ্যে ডিফারেন্স বুঝলেই হইলো। আর তোমার এখানে আসবে হচ্ছে গঠন বৈশিষ্ট্য লিখার কথা। তুমি ছবি আঁকতে পারলে গঠন বৈশিষ্ট্য লেখা কোনো ব্যাপারই না। তুমি এখান থেকে শুরু করবা যে এটা একটা লম্বা নলাকার শক্ত অস্থি, শেষ। 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্টে কি লিখবা? যে এটার একটা গোলাকার মস্তক থাকে। হ্যাঁ, তুমি যত পয়েন্ট বাড়াইতে পারো। এক প্রান্তে গোলাকার মস্তক থাকে, আরেক প্রান্তে আহ কন্ডাইল থাকে, এবং কন্ডাইলটা দুই ভাগে বিভক্ত, ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম। গেল। তারপরে তুমি লিখতে পারো যে ওই অ্যানাটমিক্যাল গ্রিবা, মস্তকের ঠিক নিচে অ্যানাটমিক্যাল গ্রিবা থাকে। হ্যাঁ, অ্যানাটমিক্যাল গ্রিবার নিচে বা পাশে বা মস্তকের নিচেই লিখো বড় এবং ছোট নামে দুইটা টিউবারকেল থাকে, বড় টিউবারকেল, ছোট টিউবারকেল। অ্যানাটমিক্যাল গ্রিবা ছাড়া সার্জিক্যাল গ্রিবা থাকে, পয়েন্ট দিয়ে দিয়ে লিখো, অনেকগুলা পয়েন্ট বানাও। ডেল্টয়েড রিজ থাকে যেখানে ডেল্টয়েড পেশি এসে লাগে। তারপর হচ্ছে ওলেক্রেনন এবং করোনয়েড, দুইটা ফসা থাকে। ফসা মানে অবতল অংশ, ওকে? একটা ছোট্ট গর্ত, বেশি অবতল না। ওলেক্রেনন আর করোনয়েড ফসা থাকে। এই কথাগুলো লিখে দিলেই হয়ে গেল, ফুল মার্কস পেয়ে যাবা। ছবিটা না আঁকলে ফুল মার্কস নাও পাইতে পারো, দ্যাটস ওয়াই ছবিটা যেমনই হোক তুমি এঁকে দিয়ে আসো। ফিমারের ক্ষেত্রে চলে আসো। ফিমারের এটা কি? এটা হচ্ছে মস্তক। মস্তক কই সংযুক্ত থাকবে? এসিটাবুলাম। আর ওর মস্তক কোথায় সংযুক্ত থাকবে? গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বরের মালিককে? কেউ যদি বলে যে হিউমেরাসের মধ্যে গ্লেনয়েড গহ্বর থাকে, তাহলে হবে হিউমেরাসের মধ্যে কখনোই গ্লেনয়েড গহ্বর না, বরঞ্চ স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের মধ্যে হিউমেরাসের মস্তকটা ঢুকানো থাকে। বুঝছো? উল্টাপাল্টা করো না। অ্যান্ড দেন আচ্ছা, আর এটা থাকে এসিটাবুলাম। আমাদের হিপ বোনের মধ্যে এসিটাবুলাম নামে একটা গর্ত আছে, সেই গর্তেও ঢুকানো থাকে। তারপর এটা হচ্ছে নেক বা গ্রীবা। দেখো ওর এখানে দুইটা বর্ধিত অংশ আছে, একটা এইটা, একটা হচ্ছে এটা, বুঝা যাচ্ছে? এইটাকে বলবো বড় ট্রোকান্টর। দেখো টিউবারকেল ছিল কোথায়? হিউমেরাস। আর ওর ক্ষেত্রে এটা কি নাম বলো? ট্রোকান্টর। তাহলে বড় ট্রোকান্টর, আর এটাকে কি বলবা? ছোট ট্রোকান্টর। তাহলে ট্রোকান্টর থাকবে ফিমারে, টিউবারকেল থাকবে হিউমেরাসে, মনে থাকবে। নিচের দিকের বর্ধিত অংশকে কি বলবা? এটাকেও কন্ডাইল বলবা। এবং দুইটা কন্ডাইলের মাঝখানে এখানে একটা স্পেস থাকে, এটাকে কি বলবা? এটাকে বলবা আন্তঃকন্ডাইলার স্পেস। আন্তঃকন্ডাইলার, এই কি লিখলাম কন, আচ্ছা যাই হোক, বুঝবো আশা করি। আন্তঃকন্ডাইলার স্পেস, ওকে? এবং কন্ডাইলের পাশ দিয়ে বর্ধিত অংশগুলোকে কি বলা যায়? এপিকন্ডাইল। এপিকন্ডাইল, ওকে? আর এটাকে কি বলবা? যে কোনো লম্বা হাড্ডির এই লম্বা অংশটাকে আমরা শ্যাফট বলি। শ্যাফট মানে হচ্ছে দেহ। শ্যাফট মানে কি বলো? দেহ। এটাকে শ্যাফট বলো। এই তো।
তাহলে ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য বা গঠন বৈশিষ্ট্য তুমি কি কি বলবা? বলবা যে দেহের সব থেকে লম্বা অস্থি ফিমার, 1 নম্বর পয়েন্ট শেষ। এটার লম্বা নলাকার শক্ত দেহ অবস্থিত, এটা একটা পয়েন্ট বানাইলা। 3 নম্বর পয়েন্টে লিখলা যে এর একটা গোলাকার মস্তক থাকে যেটা এসিটাবুলামের গহ্বরে ঢুকানো থাকে, গেল। মস্তকের নিচে একটা আহ লম্বা সরু গ্রীবা থাকে, ঠিক আছে, লিখলা। তারপরে গ্রীবার নিচে বড় এবং ছোট ট্রোকান্টর থাকে, দেখো কতগুলো পয়েন্ট হয়ে যাচ্ছে। তারপর শ্যাফট হচ্ছে নলাকার, হ্যাঁ, লম্বা নলাকার শ্যাফট বা দেহ থাকে, এবং অন্য প্রান্তে কন্ডাইল থাকে, এবং কন্ডাইল দুইটার মাঝখানে যে স্পেস থাকে ওইটা আন্তঃকন্ডাইলার স্পেস নামে পরিচিত। বুঝতেছো? এই কথাগুলো লিখে ফেলো, তাহলে তো অনেকগুলো পয়েন্ট হয়ে গেল। তাহলে হিউম্যারাস ফিমারের গঠন আসতে আমরা পারবো, পারবো না? পারবো। আচ্ছা, এটা কয় স্টার? এটা যদিও ভাই 5 স্টার দিছে, বাট আরো একটা স্টার এক্সট্রা হিসেবে বুঝে নাও, এটা 6 স্টার, ঠিক আছে? সো বেসিক্যালি তোমার পরীক্ষাতে প্রশ্ন কেমন করে আসবে আমি তোমাকে বলি। এরকম একটা হাড্ডি এঁকে দিবে, ধরো এটা একটা হাড্ডি র্যান্ডম, এরকমই মানে উদ্দীপকের হাড্ডিগুলো এরকমই হয়, বুঝছো? কোনোটাই সাইজ শেপ সুন্দর হয় না, তো ওইরকম করে আঁকলাম। সো একে দিয়ে এখানে একটু মজ্জাও দেখাইতে পারে। এটা হচ্ছে বোন ম্যারো, ধরো ইয়েলো বোন ম্যারো। আচ্ছা, তো এবার এটাকে মার্ক করবে, কি দিয়ে মার্ক করবে? এটাকে বললো এ, এটাকে বললো বি, এটাকে বললো বি। আচ্ছা, তোমাকে বুঝতে হবে এখানের এ অংশটা হচ্ছে স্পঞ্জি অস্থি দিয়ে তৈরি, বুঝছো? আর বি অংশটা হচ্ছে নিরেট অস্থি দিয়ে তৈরি। তো তোমার পরীক্ষাতে আসবে, এমন আসতে পারে যে আচ্ছা এই দুইটা এ এবং বি এর মধ্যে পার্থক্য লিখো। তো যে এই জিনিসটা বুঝে না যে আচ্ছা মস্তক বা লম্বা হাড্ডিগুলোর প্রান্ত দুইটা স্পঞ্জি অস্থি দিয়ে তৈরি আর মাঝখানেটা নিরেট অস্থি দিয়ে তৈরি, এইটা যে বুঝে না তার জন্য এই প্রশ্ন অ্যান্সার করা টাফ, প্রশ্নই সে ধরতে পারবে না। আর যে বুঝতে পারে তার জন্য ইজি, যে আচ্ছা এখানে স্পঞ্জি আর নিরেট অস্থির পার্থক্য দিচ্ছে। আচ্ছা, কিভাবে তুমি দুইটা জিনিসকে আলাদা করবা? মাইক্রোস্কোপিক্যালি। যদি এটা নিরেট অস্থি হয় তখন তার ভেতরটাতে এরকম স্ট্রাকচার দেখতে পাবা, যেটার নাম হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখলে, যেটার নাম হচ্ছে অস্টিয়ান বা হ্যাভার্সিয়ান তন্ত্র। বিজ্ঞানী হ্যাভার্সিয়ান কথাটা বিজ্ঞানীর নাম থেকে আসছে, ওকে? আচ্ছা, আর যদি এটা স্পঞ্জি অস্থি হয় তাহলে এখানে তুমি ট্রাবেকুলার তন্ত্র বা ট্রাবেকুলা দেখতে পাবা, ওইটার ছবি আমাদের কাছে নাই, ওকে? আচ্ছা, ওইটা আরেকটা প্রশ্ন যে স্পঞ্জি আর নিরেটের মধ্যে পার্থক্য দেখাও। আমাদের 3 নম্বর প্রশ্ন দেখাবে যে আচ্ছা তুমি হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন আলোচনা করো। এটা ধরো আসেই, খুব আসে, তো তখন তোমার একটা ছবি আঁকতে হবে। এই ছবিগুলো তোমাকে বোঝানোর জন্য, আর তুমি যদি এটা আঁকতে চাও কিভাবে আঁকতে পারো এটার জন্য তুমি কয়েকটা গোল্লা মারবা, বুঝছো? আমি একটু আমার মতো করে গোল্লা দিই, ওকে? আমি এখানে 3 থেকে 5টা লেয়ার রাখতে চাচ্ছি, ঠিক আছে? এটা আঁকতে তো কঠিন হয়ে যাচ্ছে, ধরো আবার আঁকি। বড় করি, আচ্ছা এই তো। কয়টা লেয়ার হইলো? 1 2 3 4, আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। ভেতরে আরেকটা আঁকি, ওকে? তো এই লেয়ার গুলোকে আমরা বলতেছি হচ্ছে, আচ্ছা এই পাশে একটু চেপে গেছে, হোয়াটএভার, সমস্যা নেই। তুমি এরকম করে কয়েকটা গোল্লা দিবা, ঠিক আছে? আচ্ছা, তুমি হাতে আঁকলে হবে, তোমার যে কম্পাস দিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, এই গোল্লাগুলোকে আমরা বলি স্তর, স্তরের ইংরেজি হচ্ছে ল্যামেলি। এই গোল্লাগুলোর নাম কি বলো? ল্যামেলি। এরকম কয়টা ল্যামেলি থাকে? এই 5 থেকে 15টা ল্যামেলি থাকে। 5 থেকে 15টা। ভাইয়া কয়টা আঁকছে? ভাইয়া এখানে এই 5টা দেখাচ্ছে, ওকে? আচ্ছা, একদম ভেতরে আরেকটা গোল্লা দাও। এটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। এটার নাম কি বলো? হ্যাভার্সিয়ান নালী। এটার ভেতর দিয়ে কি যাবে? এটার মধ্যে তুমি এই যে লাল দিয়ে হচ্ছে ধমনী দেখাচ্ছি, ওকে? নীল দিয়ে হচ্ছে শিরা দেখাচ্ছি। তাহলে ধমনী যাবে এই দিক দিয়ে, শিরা যাবে, আর যাবে হচ্ছে স্নায়ু,
হলুদ দিয়ে স্নায়ু দেখাচ্ছি। ওকে, তাহলে হ্যাভার্সিয়ান নালী দিয়ে ধমনী, শিরা এবং স্নায়ু যাবে। সেন্টারে হ্যাভার্সিয়ান নালী থাকবে। লেভেলিং করে ফেলি এই পাশে, দাগ দিবা অবশ্যই যেন সোজা হয়। তাহলে এটাকে কি লিখবা? হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী। এর পাশাপাশি কোনটা ধমনী, কোনটা শিরা, কোনটা স্নায়ু সেটাও তুমি মার্ক করে ফেলবা। আর এগুলাকে কি বলবা? ল্যামেলি। ল্যামেলি কয়টা থাকবে? 5 থেকে 15টা। আর এই ল্যামেলির মধ্যে তুমি দেখতে পাবা হচ্ছে কিছু, এগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। কি বলো? ল্যাকুনা। ঠিক আছে, ল্যাকুনা পুরোটাই এঁকে ফেলো ল্যাকুনা দিয়ে। এই ল্যাকুনাগুলো হচ্ছে গহ্বর। এই গহ্বরের মধ্যে থাকবে হচ্ছে অস্থিকোষ। অস্থিকোষ কয় রকমের? 4 রকমের। কি কি হয় ভাই? পরিণত অস্থিকোষকে তুমি বলবা অস্টিওসাইট। অপরিণত অস্থিকোষকে তুমি বলবা অস্টিওব্লাস্ট। অস্থির যে ম্যাক্রোফেজ তাকে তুমি বলবা অস্টিওক্লাস্ট। আরেকজন আছে অস্টিওপ্রোজিনেটর, এটা একদম অস্টিওব্লাস্টের আগের অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ল্যাকুনা। ল্যাকুনার ভেতরে একটু কোষ দেখাই দিব আমরা একটা লেয়ার দিয়ে। ঠিক আছে, 2টা করে লেয়ার দিলা, বা তুমি সময় না থাকলে এটাকেই তুমি কোষ দেখাই দিবা। আচ্ছা, প্লাস যেটা হয় এই কোষগুলোর সাথে একটার সাথে একটা কানেকশন মেনটেন হয়। কানেকশনটা যেগুলোতে মেনটেন করে এটার নাম হচ্ছে ক্যানালিকিউলি। কি বলো? ক্যানালিকিউলি। ক্যানালিকিউলির ব্যাপারটা কি? ক্যানালিকিউলি হচ্ছে ছোট ছোট নালী। ঠিক আছে, তোমার হাতে সময় কম থাকলে এতগুলো আইকো না, কম করে আইকো। ঠিক আছে, ক্যানালিকিউলি হচ্ছে ছোট ছোট নালী, এগুলা দিয়ে একটা একটার সাথে এরকম কানেক্টেড থাকে। ক্যানাল মানে বড় নালী, ক্যানালিকিউলি মানে ছোট্ট নালী। ঠিক আছে, এই সেটা অন্য কালার আঁকি আমরা। ভেতরের এই গোল্লাওয়ালা গুলো হচ্ছে অস্থিকোষ বা অস্টিওসাইট। ঠিক আছে, বুঝছো? তাহলে যতটুকু আঁকবা সবটুকুই একইভাবে আঁকো। আমি এখানে খালি অর্ধেক আঁকলাম, এটাকে দাগ দিয়ে লিখে দিবা যে এটা হচ্ছে তোমার একটা একদম অস্থিকোষ দেখাই দিবা। তাহলে এখানে লিখো অস্টিওসাইট, অস্টিওসাইট। একটা একটু ফাঁকা রাখো, ওটা থেকে দেখায় ল্যাকুনা। ল্যাকুনা মানে ফাঁকা একটা গহ্বর। এই নালীগুলাকে একটু দেখায়, এদের নাম কি? ক্যানালিকিউলি। ক্যানালিকিউলি, ক্যানালিকুলি। বুঝছো? এই তো। আর ধমনী শিরা স্নায়ুটা দেখাই দিও। ব্যাস, এটাই তো তোমার একটা হ্যাভার্সিয়ান তন্ত্র। একটু ফিগার লিখে দিও। ফিগার হচ্ছে তোমার হ্যাভার্সিয়ান তন্ত্র। এটা থাকলে আমরা বুঝবো যে এইটা একটা নিরেটস্থি। রাইট? খেয়াল করো। এবার এই ছবির সাথে আমার ছবিটা মিলাও। এটা কি? হ্যাভার্সিয়ান নালী। ওকে, এগুলা কি? এগুলা হচ্ছে ল্যামেলি বা স্তর। দেখো, আমরা একটু বেশি অস্থিকোষ এঁকে ফেলছি, তুমি একটু কম অস্থিকোষ দিয়ে, কালোগুলো হচ্ছে অস্থিকোষ। ঠিক আছে, আচ্ছা, এই অস্থিকোষ থেকে তুমি যদি আরো চোখ বিধিয়ে দেখো তাহলে দেখবা যে এরকম করে ছোট ছোট নালী বেরোচ্ছে, তাই না? এগুলোর নাম কি? ক্যানালিকিউলি। আর এগুলো হচ্ছে অস্থিকোষ। আচ্ছা, এটা হচ্ছে তো টপ ভিউ। বাট যদি আমি সাইড ভিউ নেই, দেখো এটা একটা বড় হাড্ডি। হাড্ডিটা কি দিয়ে তৈরি? মানে হাড্ডির আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। তাহলে এই যে বর্ডারটা হচ্ছে পেরিঅস্টিয়াম। ঠিক আছে, একদম বাইরের বর্ডারটা। তাহলে এই হাড্ডির ভেতরে দেখো অনেকগুলো অস্টিয়ন আছে বা হ্যাভার্সিয়ান তন্ত্র আছে। এর মধ্যে থেকে একটা একটু উঁচুতে করে ধরছি। তাহলে দেখো এখানে যে নালীটা দেখা যাচ্ছে হ্যাভার্সিয়ান নালী, যার মধ্যে দিয়ে ধমনী, শিরা এবং স্নায়ু গেছে। তারপরে অস্থি কোষগুলো দেখা যাচ্ছে। দেখছো? বুঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আরেকটা জিনিস তুমি মেনশন করতে পারো, একে দেখাইতে হবে না। ধরো এইটা একটা হ্যাভার্সিয়ান নালী, রাইট? এটা একটা হ্যাভার্সিয়ান নালী, এইটাও একটা হ্যাভার্সিয়ান নালী, অন্য রং নেই। এটা একটা, এই দুটো হ্যাভার্সিয়ান নালীর মধ্যে দেখো আরেকটা নালী দিয়ে কানেকশন হচ্ছে, দেখছো? এই নালীটার নাম কি? এটার নাম হচ্ছে ভকম্যানস ক্যানেল। কি বলো? ভকম্যানস, ভকম্যানস ক্যানেল। তাহলে হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান ক্যানেল দিয়ে ধমনী, শিরা, স্নায়ুগুলো যাচ্ছে। আর দুইটা হ্যাভার্সিয়ান নালীকে যে কানেক্ট করবে তার নাম হচ্ছে ভকম্যানস ক্যানেল। এটা বিজ্ঞানী ভকম্যানস আবিষ্কার করছে, তাই। বোঝা গেল? তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্র কি আঁকা যাবে?
কোষ আর একটু কম করে দিও, লেকুনা একটু কম করে দিও, তাহলে আঁকতে সময় কম লাগবে। ভাই একটু বেশি করে দিয়ে ফেলছে। ওকে, পারবো? তাহলে প্রথমে 5টা গোল্লা মারবো, ভেতরটা হ্যাবারশিয়ান নালী, আর তারপর চারপাশে লেকুনা আঁকবো। এই লেকুনার ভেতরে অস্টিওসাইট দিব। এই কথাগুলো বাংলায় লিখতে পারবো না, কি কি আছে এখানে, আর ভাইয়া যে মুখে কথাগুলো বললো একটু তাহলে বর্ণনাও লিখে দিব, তাহলে হ্যাবারশিয়ান তন্ত্রের গঠন শেষ। ডান, পারবো। এন্ড দেন কি প্রশ্ন আমাদের? আচ্ছা, স্পঞ্জি এবং নিরেটস্থির পার্থক্য তোমার বইতে আছে হুবহু, চলো আমার সাথে একটু রিং দিয়ে ফেলো। প্রথম পয়েন্টটা ভাই আগেই বলে ফেলছে না, যে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকলে এটা কি নিরেটস্থি, আর যদি তোমার ট্রাবেকুলা বা ট্রাবেকুলার তন্ত্র থাকে এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। বুঝছো? নিরেটস্থির আরেকটা নাম কি? কর্টিক্যাল বোনস। বুঝছো? আর স্পঞ্জি অস্থির আরেকটা নাম আছে, কি বলতো? এটাকে তুমি ক্যান্সেলাস বা ট্রাবেকুলার বোনসও বলতে পারবা, ক্যান্সেলাস বা ট্রাবেকুলার বোনও বলা যায়। এটা এখানে লেখা নাই, এটা তুমি একটা পয়েন্ট বানাই ফেলতে পারো আসলে, তাই না? যেটাকে কর্টিক্যাল কর্টিক্যাল বোনস বলে, এটাকে তোমার ক্যান্সেলাস বা ট্রাবেকুলার বোনস বলে। ওকে, আচ্ছা, নিরেটটা মজবুত হবে স্বাভাবিক, আর এটা পাতলা হবে, অসংখ্য বায়োকুঠুরি থাকবে স্পঞ্জের মতো, তাই তো এটা স্পঞ্জি। বাইরের প্রথম স্তর গঠন করে বলেই, প্রধান স্তর গঠন করে বলে এটার নাম কর্টিক্যাল, মানে কর্টেক্সটা গঠন করে বাইরের দিকটা, আর এটা নিরেটস্থির ভেতর দিকটায় থাকে বা মস্তকের সাইডগুলোতে থাকে। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। দেহের মোট হাড্ডির মধ্যে 80%, মানে মোট হাড্ডির ওজন যত, তার 80% ওজনই হচ্ছে নিরেটস্থির। স্পঞ্জি অস্থি হালকা হয়, তাই এটা 20%। ওকে, কোথায় কোথায় নিরেট পাবা? হিউমেরাস ফিমার, এইগুলোর যে শ্যাফট সেটা নিরেটস্থি, আর যেগুলো চ্যাপটা হাড্ডি টাড্ডি আছে এগুলো হচ্ছে সব স্পঞ্জি অস্থি। বুঝছো? এবং পাখিদের সকল অস্থি কেমন? স্পঞ্জি ধরনের। এর বাইরে আর কি পার্থক্য লিখতে পারো? নিরেট অস্থির ভেতরে সাধারণত হলুদ অস্থিমজ্জা থাকে, স্পঞ্জি অস্থির ভেতরে সাধারণত লাল অস্থিমজ্জা থাকে। সাধারণত কথাটা লিখে দিও। হইল? পার্থক্য অনেকগুলো পাইলাম না? দুইটা ভাই এক্সট্রা অ্যাড করে দিল, ওদের নাম দিয়ে একটা পার্থক্য করতে পারো, আর ওদের এই অস্থিমজ্জা দিয়েও একটা পার্থক্য লিখে ফেলতে পারো। চলে আসো, অস্থি এবং তরুণাস্থির মধ্যে যদি পার্থক্য চাই, এটাও আসে জেনারেলি। তো এই দুইটা পার্থক্যই, আর সাথে পেশির একটা পার্থক্য আছে, 3 রকমের পেশির পার্থক্য, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঘুরায় পেঁচে আসে। তাহলে এগুলোর জন্য তোমার চিন্তা করা শিখতে হবে যে আমি কোন আঙ্গিকে আলোচনা করব। প্রথমে চিন্তা করবা যে আচ্ছা ঠিক আছে, অস্থি তরুণাস্থি, ওকে ফাইন, অস্থি কই থাকে, তরুণাস্থি কই থাকে? অস্থি তো সারা কঙ্কাল তন্ত্রে আছে, তরুণাস্থি কই কই থাকে ওইগুলা লিখবা, যে নাকের ডগায় থাকে ভাই, তারপর আমাদের এই যে পরশুকাগুলো সংযোগস্থলে থাকে, তাই না, পিনাতে থাকে, তারপর আমাদের ট্রাকিয়া, ষড়যন্ত্র, এগুলাতে থাকে। আচ্ছা, লিখে ফেললাম। তারপর হাড্ডিটা হচ্ছে শক্ত, তরুণাস্থিটা হচ্ছে নরম। হাড্ডিটা হচ্ছে অস্থিতিস্থাপক, মানে কি এটাকে বাঁকানো টাকানো যায় না, বাট দেখো তরুণাস্থি কত সুন্দর করে বাঁকানো যাচ্ছে, তাই না? তাহলে এটা স্থিতিস্থাপক। হাড্ডির মধ্যে অস্থি মজ্জা থাকে, তরুণাস্থিতে থাকে না। হাড্ডির যে মানে প্রধান জৈব পদার্থ, ওইটার নাম কি? ওটার নাম হচ্ছে তোমার কি, মিউকো পলিস্যাকারাইড দিয়ে এটা তৈরি। কোলাজেন তন্তু থাকে, মিউকো পলিস্যাকারাইড থাকে, ঠিক আছে? আর তরুণাস্থির ক্ষেত্রে কনড্রিন, কনড্রিন দিয়ে, এবং তরুণাস্থিতে কিন্তু ম্যাট্রিক্সটা বেশি, ম্যাট্রিক্স কনড্রিনের পরিমাণই বেশি, আর তরুণাস্থি কোষের পরিমাণ কম। তরুণাস্থি কোষ কোনগুলা বলো? তরুণাস্থি কোষের নামগুলো এখানে লিখে নাই, তুমি লিখে দিতে পারো। কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। অপরিণত তরুণাস্থি কোষকে কন্ড্রোব্লাস্ট বলবা, পরিণত হলে কন্ড্রোসাইট বলবা, ঠিক? আর যদি অস্থি কোষের কথা আসে তাহলে 4 রকম অস্থি কোষের নাম লিখে দিবা: অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, আর একটা অস্টিওপ্রোজিনেটর। লিখা যাবে না? যাবে। কোষের গঠনটা তুমি যদি দেখো, তরুণাস্থির ক্ষেত্রে গোলাকার বা ডিম্বাকার, আর অস্থির ক্ষেত্রে বলছে মাকড়সার জালের মতো। ইম্পর্টেন্ট। কেন মাকড়সার জাল হয়েছে বলো? কারণ এই যে একটা তোমার অস্থি কোষ, এখান থেকে কি বের হয়? ক্যানালিকিউলি বের হয় না? এই ক্যানালিকিউলির জন্যই তো এটা কেমন দেখায়? মাকড়সার জালের মতো দেখায়। বুঝছো? আবরণ দেখো, তরুণাস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম, এটা হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরি মানে চারদিকে, কন্ড্র মানে তরুণাস্থি। ওকে, হেভার্সিয়ান তন্ত্র কই থাকবে? অস্থিতে থাকবে, বা নিরেট অস্থিতে থাকবে, তরুণাস্থিতে কখনোই থাকবে না। কাজকর্ম রিডিং বললে পারবা। ওকে, আরো দুই একটা পার্থক্য যদি তোমার মনে আসে, ওইগুলো তুমি পার্থক্যকে লিখে ফেলতে পারো।
এটা চোখ বন্ধ করে বলার চেষ্টা করো। এবার ভাইয়ের সাথে পড়ছো না, এবার ভিডিও পজ করে মোবাইলটা সরায় মাথায় প্রসেস করো যে আচ্ছা ভাই কি কি বললো। আচ্ছা প্রথমে অবস্থান, তারপর হচ্ছে আচ্ছা গঠন, অস্থিমজ্জা থাকবে কিনা, ঠিক আছে। সিরিয়ালি চিন্তা করার চেষ্টা করো, দেখো 8টা 9টা বের করতে পারো কিনা। আবরণটা কি যদি করে ফেলো, তারপরে চলে আসো তরুণাস্থির গঠন এবং প্রকারভেদ। প্রকারভেদটা তো এই পাশে লিখা, এটাকে ভাগ করে ফেলি দাঁড়াও। আচ্ছা, তো উপরের যে ছবিটা এটা আসলে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। হ্যাঁ, 4 রকমের তরুণাস্থি হয়, এটার নাম হায়ালিন বা স্বচ্ছ, ওকে, বা স্বচ্ছ। আচ্ছা, তারপরেরটার নাম হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক। ইলাস্টিক বা স্থিতিস্থাপক। আচ্ছা, এটা আরেকটা আছে, এটাকে আমরা পিত্তন্তময় বলি। পিত্তন্তু বলতে বোঝায়, তন্তু মানে তো ফাইবার, পিত মানে হলুদ, ঠিক আছে, ইয়েলো ফাইব্রাস তরুণাস্থি। আচ্ছা, নিচেরটা হচ্ছে শ্বেত তন্তুময়, হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি, শ্বেত তন্তুময়। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা হচ্ছে ক্যালসিফাইড বা চুনময়। ক্যালসিফাইড বা চুনময়। তোমার বইতে 4টা ছবি আছে, ওই ছবিগুলো চাইলে তুমি আঁকতে পারো। হ্যাঁ, তো আবার যদি মনে করো না এখানে ছবি আঁকা প্যারা, নাও আঁকতে পারো। আচ্ছা, এখান থেকে যে জন্য আমি ছবিগুলো আনছি খেয়াল করো, এগুলো হচ্ছে কন্ড্রোসাইট, বুঝছো? কন্ড্রোসাইট। ওই কন্ড্রোসাইট গুলো যে গর্তের মধ্যে থাকে, ওই গর্তের নাম ল্যাকুনা। ওই ল্যাকুনা নামক গর্তের মধ্যে কোষটা থাকে। এই, আচ্ছা, খেয়াল করে দেখো এইখানে কিন্তু তেমন একটা কোনো তন্তু বা কিছু দেখা যাচ্ছে না, খুব ক্লিন এবং ক্লিয়ার লাগতেছে, তাই এটা স্বচ্ছ। ওকে, ইলাস্টিক বা স্থিতিস্থাপক কেন বলতেছি, কারণ এটা ইলাস্টিসিটি অনেক বেশি এবং এখানে কিছু তন্তু থাকে যাদের মাইক্রোস্কোপে দেখলে হালকা হলুদ ভাব দেখায়, তাই এটাকে ইয়েলো ফাইব্রাস বা পিত তন্তুময় নামেও ডাকি। আচ্ছা, এরপরটা হচ্ছে শ্বেত তন্তুময়, মানে ওইটা, এটার ক্ষেত্রে যে তন্তুগুলো এটা কেমন সাদা সাদা, ঠিক আছে, এখানে একটু সাদা সাদা যে ভাইবটা দেখতেছো, ওইগুলো হচ্ছে তন্তু বা সুতা। এই এই সাদা সাদা দাগগুলা শ্বেত তন্তুময়। ফাইনালি ক্যালসিফাইড, যেটা সব মানে অনেক শক্তপোক্ত হয়, এত বেশি স্থিতিস্থাপক না। ক্যালসিফাইডটাকে অস্থিতিস্থাপকই বলতে পারো, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম জমে এটা একটা হাড্ডির মতো ভাইব নিচ্ছে, বুঝছো? তাহলে এই প্রকারভেদ যদি আসে, তারপর তুমি এগুলোর এক্সাম্পল লিখে দিবা। আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো থেকে 1টা 2টা লাইন লিখতে পারলে খুব ভালো। তাহলে এই নাম 4টা লিখে এবার এদের এক্সাম্পল লিখতে হবে, যেটা অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে বাচ্চারা, চলো। হাইলিন বা স্বচ্ছ তরুণাস্থির এক্সাম্পল কি কি? তাহলে এটা তুমি মনে রাখবা হচ্ছে ভ্রূণের বা ভ্রূণ নিঃশ্বাস পাক। ভ্রূণ নিঃশ্বাস পাক, ওকে। আচ্ছা, ভ্রূণ দিয়ে মনে রাখবা যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের মধ্যে হাইলিন বা স্বচ্ছ তরুণাস্থি থাকে, ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা, নি দিয়ে হচ্ছে নাক, নি দিয়ে কি বলো? নাক। শ্বাস দিয়ে হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালী, ঠিক আছে। স দিয়ে হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্র মানে বুঝছো, ল্যারিংস। প দিয়ে হচ্ছে পরশুকার প্রান্তদেশ, পরশুকার প্রান্তদেশ মানে কোনটা? কোস্টাল কার্টিলেজ, এই যে স্টারনামের সাথে লাগানো থাকে যে এই অঞ্চলটা, কোস্টাল কার্টিলেজ। আর ক দিয়ে হচ্ছে কর্ণকুহর। কর্ণকুহর মানে কি? কানের যে ছিদ্রটা আছে, হ্যাঁ, বাইরে থেকে যে আমরা কটন বার দিয়ে কান কুচাই, ওই জায়গাটা, ঠিক আছে। এটার বাইরের পাশটা কার্টিলেজ দিয়ে তৈরি, ভেতরটা অস্থি দিয়ে তৈরি। তো যেটা কার্টিলেজ দিয়ে তৈরি, এটা কেমন কার্টিলেজ? স্বচ্ছ কার্টিলেজ। তাহলে ভ্রূণ স্বচ্ছ নিঃশ্বাস পাক, এভাবে মনে রাখতে পারো। স্বচ্ছ দিয়ে তো স্বচ্ছ বা হায়ালিন, নিঃশ্বাস দিয়ে নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, পাক দিয়ে হচ্ছে পরশুকা, কর্ণকুহর। আর এটা সবাই পারে ইলাস্টিকটা। ইলাস্টিক বানানো ই দিয়ে, ইলাস্টিক অন্য কালার লিখি। এটা এক্সাম্পল কি দিয়ে মনে রাখবো? ট্রিপল ই দিয়ে, 3টা ই দিয়ে। একটা ই দিয়ে হচ্ছে ইউস্টেশিয়ান, কি বলো? ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান টিউব।
আরেকটা ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস। আরেকটা ই দিয়ে মনে রাখবা এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার মানে কোনটা? এক্সটার্নাল ইয়ার মানে যেটা ধরে টিচাররা কানমলা দিত, তোমরা বোধহয় খাও নাই, মানে এই যে বাইরের দিকে যে কান, যেটাকে আমরা পিনা বলেও ডাকি, বুঝছো? এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি। ডান। এরপরের এক্সাম্পল একটা একটা করে, ওইগুলো এমনি মনে থাকবে। শ্বেত তন্তুময়। ওকে, আমি যেটা মনে রাখতাম, আমি তো সবকিছু খানা দিয়ে মনে রাখি, বুঝছো? তো ওই ছবিটা আবার আঁকি, কশেরুকা আঁকি। ধরো এটা একটা কশেরুকা, এটা হচ্ছে তার স্পাইনাস প্রসেস। ওকে, এটা আরেকটা কশেরুকা, এটা তার স্পাইনাস প্রসেস। ওকে, এবার এই দুইটা কশেরুকাকে আমি চিন্তা করতাম অরিও বিস্কিট। ঠিক আছে, অরিও বিস্কিটের ভেতরে দেখবা সাদা একটা ক্রিমের মতো দেওয়া থাকে, বুঝছো? তো এই সাদা ক্রিমটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। শ্বেত মানে সাদা। তো আমি এভাবে চিন্তা করতাম যে আচ্ছা, অরিও বিস্কিটে মানে যেসব বিস্কিটে ক্রিম থাকে ওইটাই চিন্তা করো। তো ওই দুইটা বিস্কিট হচ্ছে আমার দুইটা কশেরুকা, মাঝখানে হচ্ছে সাদা ক্রিম। তো সাদা ক্রিমটা আসলে শ্বেত তন্তুময় তরুণাস্থি। তাহলে আমার দুইটা কশেরুকার মাঝখানে কোন তরুণাস্থি থাকবে? এই শ্বেত তন্তুময় তরুণাস্থি থাকবে, বুঝছো? মনে থাকবে। আচ্ছা, এটা এক ধরনের ফাইব্রোকার্টিলেজ, এটাও বলে। এটা এক ধরনের ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ হচ্ছে সব থেকে শক্ত তরুণাস্থি, ফাইব্রোকার্টিলেজ। যেহেতু এখানে তন্তু আছে, তাহলে এটা ফাইব্রোকার্টিলেজ। ঠিক আছে, শক্ত তরুণাস্থি। পরীক্ষাতে এটা একবার আসছিল, মেডিকেলে বোধহয় আসছিল নাকি। সবচেয়ে শক্ত তরুণাস্থির নাম কি? ফাইব্রোকার্টিলেজ। আচ্ছা, এন্ড দেন এইটা দেখো, এইটা আমি দুইটা হাড্ডির মানে গোড়া বুঝাইছি বা মস্তক বুঝাইছি। তো হিউমেরাস এবং ফিমারের মস্তকে যেই তরুণাস্থিটা থাকে, ওইখানে অনেক ক্যালসিয়াম জমে, বুঝছো? তো ক্যালসিয়াম জমে ওই তরুণাস্থিটা অনেক শক্ত হয়, ওটাকে আমি ক্যালসিফাইড বলতেছি। তাহলে হিউমেরাস ফিমারের প্রান্ত দেশে বা মস্তকে ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। তো এই তিনটা যদি এইভাবে মনে রাখি, 4 নাম্বারটা আটকাবে? আটকাবে না। হিউমেরাস ফিমার নিজেই হাড্ডি, এখানে অনেক ক্যালসিয়াম থাকে, এখানে অনেক, ওই ক্যালসিয়াম থেকে একটু ক্যালসিয়াম যদি তরুণাস্থিতে আসে কোনো সমস্যা তো নাই, তাহলে ক্যালসিফাইডটা ওইখানেই থাকবে। আর ক্যালসিয়ামওয়ালা যৌগ কোনটা? চুন, তাহলে এটাকে চুনময় বলা যায়। ওকে, বুঝছো? ডান। আচ্ছা, এবার আসো তরুণাস্থির গঠন। প্রকারভেদ তো পড়ে ফেলছি, গঠনে কি লিখবা? গঠনে কি কি লেখা যায় বলো? গঠনে প্রথমেই লিখতে পারো যে আচ্ছা, এখানে ম্যাট্রিক্সটা কেমন বেশি, তাই না? আচ্ছা, আর কোষ কেমন? কোষ হচ্ছে কম, এটা একটা পয়েন্ট গেল তোমার। তারপরে আর কি লিখতে পারো? আবরণটা কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়ামের কথা লিখতে পারো, পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, তারপরে লিখতে পারো হচ্ছে যে তরুণাস্থিতে কি নাই, কোনো রক্ত সরবরাহ নাই, রক্ত সরবরাহ নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে ওরা বাঁচে কেমনে? তো পেরিকন্ড্রিয়ামের মধ্যে রক্ত সরবরাহ আছে। তো পেরিকন্ড্রিয়াম ধরো, এটা চারপাশে পেরিকন্ড্রিয়াম ছিল। ওকে, তো আচ্ছা, এই পেরিকন্ড্রিয়ামে ব্লাড সাপ্লাই আছে, অ্যান্ড সেই ব্লাড সাপ্লাইয়ে এখান থেকে ব্যাপিত হয় পুষ্টি এবং অক্সিজেন গুলো ওই ম্যাট্রিক্স দিয়ে। ম্যাট্রিক্স তো বুঝতেছো, এই যে এই অংশগুলোই তো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দিয়ে এটা ব্যাপিত হয়, সুতরাং ওদের সমস্যা হয় না। আচ্ছা, তারপর আর কি লিখতে পারো? কোষগুলোর নাম লিখতে পারো। কি কি কোষ থাকে? কন্ড্রোব্লাস্ট আর হচ্ছে তোমার কন্ড্রোসাইট, এই দুই রকমের কোষ থাকে, লিখলা। তারপর ওর যে ম্যাট্রিক্স, ওইটা কি দিয়ে তৈরি? কনড্রিন, এই কথাটা লিখো যে কনড্রিনে কি থাকে বলো? কনড্রিন দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে কন্ড্রো অ্যালবুনয়েড, একটা হচ্ছে কন্ড্রো মিউকয়েড। কন্ড্রো মিউকয়েড, এই তো। তারপরে সবচেয়ে শক্ত কার্টিলেজের নামটা লিখো, ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ। বিভিন্ন রকমের তন্তু থাকতে পারে, সব তন্তুর মধ্যে সবচেয়ে কমন তন্তু কোনটা? কোলাজেন। ঠিক আছে, কোলাজেনের কথাটা লিখো। হয়ে গেল না? এগুলো লিখলে গঠন হয়ে যাবে না? শেষ। তারপরের প্রশ্ন কি রে? তারপরে তো আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, পেশির পার্থক্য।
যে কোনো দুইটা পেশির মধ্যে পার্থক্য আঁকতে দিল ও লিখতে দিল, মাইন্ড ইট, অবশ্যই ছবি আঁকতে হবে। ঠিক আছে? তাহলে বলবো ভাই এগুলো ছবি কেমনে আঁকবো? তাহলে আগে চলো তোমাকে ছবি আঁকাটা শিখাই অ্যান্ড দেন এটা পড়ি। ছবি আঁকার জন্য এটা ফাঁকা। তাহলে তুমি প্রথমে ঐচ্ছিক পেশির ছবি আঁকবো। ঐচ্ছিক পেশি কেমনে আঁকবা? ঐচ্ছিক পেশি তুমি এভাবে আঁকতে পারো, নলাকার। ঠিক আছে? তুমি একটা সবচেয়ে ভালো হয় যদি এরকম করে আঁকো, একটা পেশির বান্ডেল বুঝাই দাও, যেটা একটা পেশির বান্ডেল। ঠিক আছে? এখানটা পারলা একটা হাত দিয়ে এঁকে দাও। ওকে, তাহলে এটাকে মার্ক করে দাও টেন্ডন নাম দিয়ে। যে টেন্ডন দিয়ে পেশির সাথে অস্থিটা কানেক্টেড। এবার এখানে বেশ কিছু গোল্লা গোল্লা দিয়ে একটা গোল্লাকে তুমি বাইর করে নিয়ে আসো। ঠিক আছে? তাহলে বুঝে যাবে জিনিসটা কেমন, নলাকার। এবং এই নলাকার জিনিসের মধ্যে তুমি কি দাও, ডোরাকাটা দাগ দাও। ঠিক আছে? এবং এখানে একটু নিউক্লিয়াস এঁকে দাও, একাধিক নিউক্লিয়াস আঁকো, কারণ অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে এবং নিউক্লিয়াসটা একটু বাইরের দিকে থাকে, তাই এইভাবে আঁকো। ঠিক আছে? হয়ে গেল। এটাকে তুমি কি দিবা? এটাকে লিখবা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি, যাই বলো। এবার অনৈচ্ছিক পেশি কেমনে আঁকবা? অনৈচ্ছিক পেশি আঁকার জন্য এরকম মাকো আকৃতি আঁকবা। মাকো মানে কি? দুই প্রান্ত সরু, মাঝখানে চওড়া। ঠিক আছে? ওরা এইভাবে থাকে। এরা কিন্তু আবার হাড্ডির সাথে লাগানো থাকে না, এরা হচ্ছে তোমার ভেতরের দিকের অঙ্গে থাকে, তাই এদেরকে আমরা ভিসেরাল পেশি নামেও ডাকি। এবং এরা অনৈচ্ছিক পেশি এবং এরা মানে মসৃণ পেশি। দেখো এখানে ডোরাকাটা দাগ থাকে, এটা অমসৃণ, বাট এটা মসৃণ পেশি এবং ওর নিউক্লিয়াসটা এরকম মাঝখানে দিয়ে দাও। মসৃণ পেশির ক্ষেত্রে একটাই নিউক্লিয়াস থাকবে, আর অমসৃণ পেশি মানে ঐচ্ছিক পেশি, ডোরাকাটা পেশি যাই বলো, কঙ্কাল পেশি, সেখানে একটা কোষে 100 নিউক্লিয়াসও থাকতে পারে। ওকে, হইলো? নিউক্লিয়াসগুলো এখানে একটু ডিম্বাকার করে আঁকবা, গেল। বাকি হলো হৃৎপেশি। হৃৎপেশিকে কেমন করে আঁকবা? হৃৎপেশি শাখান্বিত থাকে। ওকে, তাহলে এরকম করে শাখা বের করো। দেখো কিভাবে আঁকতেছি, একদম ইজি কিন্তু। ঠিক আছে? এইটুক করেই আঁকো, বেশি পছ হয়েছে আসলে তাড়াতাড়ি আঁকতে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা করবা, দাগ দাও কিছু, দাগ দিয়ে একটা করে নিউক্লিয়াস দাও। এই দাগগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। কি বলো? ইন্টারক্যালেটেড ডিস্ক। দাগগুলো একটু বড় করে দাও। এই ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমেই দুইটা হৃৎপেশির কোষ একসাথে জোড়া লাগানো থাকে। ওকে, এবং প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস। পারা গেল? একটু লেভেলিং করে দিও এবার, যে দুইটা আসবে ওই দুইটা একটু লেভেলিং করে দিও। কি লেভেলিং করবা? এই যে এটা হলো শাখা, শাখান্বিত, লেভেলিং করবা। নিউক্লিয়াসটা লেভেলিং করবা, আর নিচে অবশ্যই ফিগারটা লিখবা। এই পারা যাবে না? এভাবে সিম্পলিফাইড ভাবে ছবি এঁকে ফেললা। আর এই টাইপের ছবি দিয়ে উদ্দীপক আসতে পারে, আশা করি তুমি চিনে ফেলবা, প্যারা নেই। তাহলে আসো, নলাকার হবে কোনটা বলো? রৈখিক পেশিটা তো নলাকার দেখলা। মাকো আকৃতির কোনটা? মসৃণ বা অনিচ্ছিক পেশি। তুমি যেটা করতে পারো, বুঝছো, পেশির পার্থক্য দিচ্ছে, ধরো প্রশ্নে বলে দিচ্ছে ঐচ্ছিক আর অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য লিখো, তাহলে তুমি এদের যে অন্য নাম আছে সেই নাম দিয়েই অনেকগুলো পার্থক্য করে ফেলতে পারো। কি কি নাম আছে চলো এটা একটু তোমাকে শিখাই। এটার নাম কি কি বলো? এটার নাম হচ্ছে ঐচ্ছিক, এটার নাম হচ্ছে তোমার ঐচ্ছিক। তারপর এটাকে বলতেছি কঙ্কাল, কারণ কঙ্কালের গায়ে লেগে থাকে, রাইট? তারপর এটাকে বলতেছি অমসৃণ। তারপর এটাকে বলতেছি ডোরাকাটা, রাইট? তারপর এটাকে বলতেছি চিহ্নিত। কেন চিহ্নিত? কারণ ওই যে ডোরাকাটা থাকে তাই চেনা যায়, চিহ্নিত পেশি। একইভাবে এটার নাম কি কি? এটার নাম হচ্ছে অনৈচ্ছিক। তারপর এটাকে বলি ভিসেরাল পেশি। কঙ্কালের গায়ে থাকে না, ভেতরের অঙ্গে থাকে, যেমন পাকস্থলী। ওকে, অন্ত্র। তারপরে এটা মসৃণ, কারণ এখানে কোনো ডোরাকাটার দাগ নাই। তারপর
এটাকে বলতে পারি হচ্ছে আর কি, এই তো এগুলা, ঠিক আছে। আর এটা তো হৃদপেশি। তাহলে অন্য নামগুলো থেকে, যেমন অনিচ্ছিক পেশিকে ভিসেরাল পেশি বলে, ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলে, এটাকে অমসৃণ পেশি বলা যায়, এটাকে মসৃণ পেশি বলা হয়। এগুলো দিয়েও পার্থক্য হয়ে যায় না? যারা অভাবে ভুগবা, যে আরে পার্থক্য তো খুঁজে পাচ্ছি না, তারা এগুলো লিখতে পারো। পেশিতন্তুর দৈর্ঘ্য দেখলে বুঝবা যে সবচেয়ে লম্বা হচ্ছে ঐচ্ছিক পেশি, 1 থেকে 40 মিলিমিটার। আর দুইটা কিন্তু মাইক্রোমিটার, বুঝছো? আর দুইটা মাইক্রোমিটারে। ব্যাস মনে থাকলে ভালো, এতগুলো সংখ্যা মনে নাও থাকতে পারে, তুমি খালি দৈর্ঘ্য মনে রাখো, ব্যাসটা না হয় মিস গেল, সমস্যা নেই। সার্কোলেমা কি জিনিস? সার্কো মানে পেশি, লেমা মানে হচ্ছে আবরণ। তাহলে পেশির যে আবরণ, মানে পেশির কোষঝিল্লিটাকেই আমরা কি বলি? পেশি কোষের কোষঝিল্লিকেই সার্কোলেমা বলি। তো এটা ঐচ্ছিক পেশির ক্ষেত্রে এটা স্পষ্ট, আর এটার ক্ষেত্রে অস্পষ্ট। হৃদপেশির ক্ষেত্রে কেমন? সূক্ষ্ম, ইম্পর্টেন্ট, ঠিক আছে? সূক্ষ্ম, নিউক্লিয়াস একটা একটা থাকবে, শুধু কয়েকশো থাকতে পারে ঐচ্ছিক পেশিতে, ঠিক আছে? অনুপ্রস্থ রেখা মানে ডোরাকাটা দাগগুলো কোথায় দেখা যাবে? শুধু ঐচ্ছিক পেশিতে। নিউক্লিয়াসের অবস্থান কোথায় বলো? পরিধির দিকে, রৈখিক পেশিতে। মনে করে দেখো, এই যে দেখো এখানেও দেখাইছে, ভাইয়ার ছবিতেও ভাইয়া দেখাইছে যে এটা অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসছে। মসৃণ পেশিটা কই আঁকছে ভাই বলো? এই মাকু এলাকার সবচেয়ে প্রশস্ত জায়গাতে আঁকে নেই, স্ফীত অংশে আঁকে নেই, তাই তো আঁকছে। আর হৃদপেশির ক্ষেত্রে একদম কেন্দ্রে। শাখা শুধু কোথায় থাকবে? হৃদপেশিতে, আর কোথাও না। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধু কোথায় থাকবে? হৃদপেশিতে, ঠিক আছে? প্রকৃতি তো পড়াই ফেলছি। সংকোচন কোনটা ফাস্ট করতে পারবে বলো? ঐচ্ছিক পেশিগুলো যত ফাস্ট সংকোচন করতে পারে, যত শক্তিশালী হয়, অনৈচ্ছিক পেশিগুলো তা না। যেমন তোমার পাকস্থলী এবং অন্ত্রের ভেতর দিয়ে খাবারটা যে যায়, এই অন্ত্রের মুভমেন্টটাকে আমরা বলি পেরিস্টালসিস। আশা করি নাম শুনছো। তো পেরিস্টালসিসের সময় কিন্তু খুব ধীরে ধীরে মুভ করে, এবং খুব জোরে চাপ দিচ্ছে এরকম না, কিন্তু হালকা হালকা চাপ। তাহলে সংকোচনের ক্ষমতাটা কেমন বলো? অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে মন্থর এবং দীর্ঘস্থায়ী। আর এটা খুব ছন্দে ছন্দে, হৃদপেশিতে খুব ছন্দে ছন্দে বিট করে। অবস্থান তো পারবা, আই হোপ। অবস্থানটা ইম্পর্টেন্ট আছে। যা কিছু নাড়াইতে পারো সেটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। যেমন তুমি যদি বলো ভাই আমার আমি তো আমার পাকস্থলী নাড়াইতে পারি, আমি বললাম কিভাবে? তুমি পেটটা ফুলায় দেখাইলা, তাহলে কি এটা হইলো? পেট যখন তুমি ফুলাচ্ছ তখন কিন্তু তোমার পাকস্থলী ফুলতেছে না, তখন তোমার পেটের মাসেলগুলো ফুলতেছে, এর ভেতরে যে পাকস্থলী আছে সেটা ফুলতেছে না কিন্তু। তো উপরের যে পেটের মাসেল সেটা ঐচ্ছিক, বাট পাকস্থলী বা অন্ত্র এগুলো কিন্তু অনৈচ্ছিক। তারপর জরায়ু, শ্বাসনালী, রক্তনালী, মূত্রথলি, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। মূত্রথলির যে অনৈচ্ছিক পেশি, এটার নামটা পারো কেউ? এটার নাম হচ্ছে ডেট্রুসর পেশি। কি বলো? ডেট্রুসর, ডেট্রুসর। তো তুমি বলবা ভাই, আমরা যদি মূত্রথলি যদি অনৈচ্ছিক পেশি দিয়েই তৈরি হয়, তাহলে আমরা মূত্র কিভাবে কন্ট্রোল করি? বেসিকলি ব্যাপার হচ্ছে মূত্রথলির যে দরজাটা আছে, এইটা আমরা কন্ট্রোল করতে পারি। এই স্ফিংটারটা আমাদের ইচ্ছা অনুযায়ী খুলতে পারি, বন্ধ করতে পারি। কিন্তু পুরো পেশিটা, আই মিন এইটা মনে করো পুরোটা মূত্রথলি, এটা হচ্ছে ওর দরজা। এই দরজাটা আমরা কন্ট্রোল করতে পারি, এই স্ফিংটারটা কন্ট্রোল করতে পারি, বাট এই পুরো মূত্রথলিকে কন্ট্রোল করতে পারি না, বুঝছো? কাজ পারবে আশা করি। ছবিটাকেও একটা পার্থক্য হিসেবে রাখছে, তুমি অবশ্যই ছবি এঁকে দিবে, মনে থাকবে? পারবো? এরপর আসো, আচ্ছা পেশির পার্থক্যটা কত না কত ইম্পর্টেন্ট? 5 স্টার, ঠিক আছে? না পড়লে খুবই লস, পরীক্ষাতে চলে আসবে। পেশি থেকে প্রশ্ন আসলে পার্থক্য আসবেই, বুঝছো? এবং এটা মিস করো না। অ্যান্ড দেন আসো, হাঁটু যে সঞ্চালিত হচ্ছে, এইখানে আমার পেশির ভূমিকা কি? এটা অনেক সময় আলোচনা করতে দেয়। এটা ছাড়া ধরো আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কনুয়ের সঞ্চালনে পেশির ভূমিকা। এটা অনেক সময় 2 নাম্বারে দেয়, যে পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না, ব্যাখ্যা করো। তো এই সব জিনিসই একটার মধ্যেই আসলে আলোচনা করে ফেলবো, মনোযোগ দিয়েও ক্লিয়ার করে ফেলি। খেয়াল করো, তাহলে হাঁটুর সঞ্চালন এইটা করতে গেলে 2 রকমের পেশি লাগে। একটা হচ্ছে তোমার প্রসারণ পেশি, একটা হচ্ছে প্রসারণ পেশি, একটা বক্রীকরণ পেশি। ওকে, তাহলে হাঁটুটা কোন দিকে বাঁকতেছে বলো? এই লোকের হাঁটু কোন দিকে বাঁকে? এদিকে বাঁকে না? তার হাঁটু তো এই দিকে বাঁকবে, রাইট? তাহলে বক্রীকরণ পেশিগুলা কোথায় থাকবে? পেছন দিকে। এই যে এটা হচ্ছে তাহলে বক্রীকরণ পেশি, ঠিক আছে? হ্যামস্ট্রিং পেশি।
বুঝা গেল? তাহলে হ্যামস্ট্রিং পেশিটা কোনটা ভাইয়া? এই যে এই পেশিগুলাই হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, পায়ের পেছন দিকের পেশি। দেখবা প্লেয়াররা যদি কখনো ইনজুর্ড হয়ে যায়, হ্যামস্ট্রিং ইনজুরি প্লেয়ারদের ক্ষেত্রে কমন, ক্রিকেটে বোলারদের ক্ষেত্রে, ফুটবলে সবার ক্ষেত্রেই খুবই কমন। তখন প্লেয়ার যখন মাঠ ছাড়ে, হ্যাঁ, তখন দেখবা তার একটা পা ঘষে ঘষে নিয়ে যাচ্ছে, এই পাটা সে মাটি থেকে তুলতে পারতেছে না, রাইট? একটা পা ঘষে নিয়ে যাচ্ছে কেন? কারণ ওই পাটাকে সে বাঁকাতে পারছে না এইদিকে। হাঁটার সময় তো আমাদের পা বাঁকে, আমার পা বাঁকতেছে, কিন্তু সে বাঁকাতে পারছে না, তাই পাটাকে সে ঘষে ঘষে নিয়ে যাচ্ছে। বুঝছো? তো কেউ পা ঘষে ঘষে গেলে বুঝবা যে তার হ্যামস্ট্রিং ইনজুরি থাকতে পারে। ওকে, হ্যামস্ট্রিং পেশিটা 3 রকমের পেশি দিয়ে তৈরি, একদমই সোজা। দেখো, একটা নাম সেমি মেমব্রেনোসাস, একটা সেমি টেন্ডিনোসাস, আর একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। তো বাইসেপস নামে আরেকটা পেশি আছে আমাদের হাতের এখানে, রাইট? এইটা হচ্ছে আমাদের একটা বাইসেপস। ওকে, এটা, তো এটার নাম শুধু বাইসেপস। তাহলে ফিমারের যেটা বাইসেপস ওটাকে একটু ফিমোরিস বলা যায় না? ফিমার হাড্ডির উপরে যে বাইসেপস আছে, নয়তো তো দুইটা বাইসেপস উল্টাপাল্টা লাগতে পারে আমাদের, যেটা বাইসেপস ফিমোরিস। 3টা পেশি মিলায় একসাথে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এরা হচ্ছে আমার বক্রীকরণ পেশি। পরীক্ষায় যদি আসে হাঁটু সঞ্চালনে পেশির ভূমিকা, এই ছবি আঁকাতে তোমার জন্য সো টাফ, তো ছবি আঁকতে না পারলে প্যারা নাই, তুমি এই পেশির নামগুলো লিখতে হবে যে বক্রীকরণ পেশি হচ্ছে এরা, ঠিক আছে? এরা আমার পাকে বাঁকাচ্ছে। ওকে, এবার হাঁটার সময় পা বাঁকাইতে হয়, আবার বাঁকানো পাকে সোজাও করতে হয়। হাঁটার প্রসেসটা তুমি একটু জাস্ট চিন্তা করো চোখ বন্ধ করে, বা হেঁটে দেখো যে পা বাঁকতেছে এবং পা সোজা হচ্ছে। তাহলে বাঁকানো পাকে সোজা করবে কারা? উরুর সামনের দিকে থাকা পেশিগুলা, ঠিক আছে? কোন পেশি বলো? এই যে এই পেশিগুলা, রাইট? এই পেশিগুলা, তাহলে এরা হচ্ছে তোমার প্রসারণ পেশি। এরা কি বলো? প্রসারণ পেশি। আর এরা হচ্ছে তোমার বক্রীকরণ পেশি। বক্রীকরণ পেশি কি কি আছে বলো? হ্যামস্ট্রিং, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস, এই দুইটা পেশিও কোথায় আছে জানো? টিবিয়ার পেছন দিকে। তো পায়ের পেছন দিকে যত পেশি আছে এরা হচ্ছে বক্রীকরণ পেশি। তাহলে এই দুইজন কি বলো? এই দুইজনও কিন্তু বক্রীকরণ পেশি, এই গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি কোনটা? এই যে যেটা পায়ের ডিম বা গুলি তৈরি করছে। পায়ের এখানে দেখে মনে হয় না মাছের পেটে ডিম থাকলে যেমন হয়তো, আমার পায়ের এখানটা ডিম আছে, সেটাকে পায়ের ডিম বা গুলি বলে। সেই পায়ের ডিম বা গুলি তৈরি করছে গ্যাস্ট্রোকনেমিয়াস, অনেকে এটাকে গ্যাস্ট্রোকনিমিয়াস বলে না, এটা ইংরেজিটা তুমি যদি দেখো এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। ওকে, এটা বক্রীকরণ পেশি। তার নিচে থাকে হচ্ছে সোলিয়াস, এটা বক্রীকরণ পেশি। ওকে, তো ওই দুটার নাম ভুলে গেলে প্যারা নাই, অ্যাটলিস্ট হ্যামস্ট্রিং পেশিটা তোমাকে লিখতেই হবে। আচ্ছা, এটাই প্রধান। ওকে, এবার প্রসারণ পেশি হিসাবে দেখো কোয়াড্রিসেপস ফিমোরিস। এই যে বারবার সেপস আসতেছে, এটার মানে বুঝতেছো? সেপস মানে কি? মাথা। বাইসেপস মানে কয় মাথা? 2 মাথা। ট্রাইসেপস মানে কয় মাথা? 3 মাথা। কোয়াড্রিসেপস মানে কয় মাথা? 4 মাথা। কোয়াড্রি মানে 4, তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিসের কয়টা মাথা থাকবে? 4টা। সো এখানে বেসিক্যালি 4টা মাথায় 4টা পেশি থাকে। 4টা পেশিকে একসাথে আমি বলতেছি কোয়াড্রিসেপস ফিমোরিস। বুঝছো? তাহলে দেখো, এটা যদি তোমাকে দেখাই, তো কিভাবে দেখাবো আসলে তোমাকে? তো আমার আমার উরুটা দেখাইতে পারলেও হয়তো, আসলে একটা মডেল থাকলে খুব ভালো হইতো। তো উরুর বাইরের দিকে বুঝো, এই যে দেখো, এই যে এই পাশটাতে, ঠিক আছে, বাইরের দিকটাতে এইখানে যেটা থাকবে এটা হচ্ছে সামনের দিকে অবভিয়াসলি, তো একটু বাইরের দিকে এটা হচ্ছে তোমার ভ্যাস্টাস ল্যাটারালিস, ল্যাটারাল মানে সাইডের দিকে। আচ্ছা, এবার একটু ভেতর দিকে। ওকে, উরুর ভেতর দিকটাতে, ভেতর দিকটাতে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যাস্টাস মিডিয়ালিস। ওকে, তাহলে এই লোকের মিডিয়ালিস কোন দিকে থাকবে বলো? আমি যদি একটু লাল রং করি, এইটা হচ্ছে তার মিডিয়ালিস, কারণ এটা ভেতর দিকে। ল্যাটারালিস কোন দিকে থাকবে বলো? নীল রং করি, ল্যাটারালিসটা একদম ওই দিক ঘিরে থাকবে। বুঝছো? এটা দেখাই যাচ্ছে না ভালো করে, কারণ এটা ল্যাটারালি থাকবে। মাঝখানে যেটা থাকবে এটার নাম কি? ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। এটার নাম কি বলো? ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। ল্যাটারালিসটা এই যে ল্যাটারাল সাইডে থাকবে, এই যে এটা হচ্ছে ল্যাটারালিস। ওকে, আচ্ছা, তাহলে ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস মিডিয়াস, মাঝখানে ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস গেল। তাহলে 3টা ভ্যাস্টাস পেশি। একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, তাহলে একটা হচ্ছে তোমার ফিমোরিস দেয়া, পেছন দিকেও একটা থাকতেছে এটা বাইসেপস ফিমোরিস, সামনের দিকে যেটা থাকতেছে এটা রেকটাস ফিমোরিস। এই
তাহলে 4টা পেশির নাম মনে থাকবে, 3টা তো একদমই সোজা, ব্যাস্টাস দিয়ে। একটা ভেতর দিকে একটা মিডিয়ালিস, একটা বাইরের দিকে একটা ল্যাটারালিস, মাঝখানে ইন্টারমিডিয়াস, আর সামনে একটা ফিমোরিস আছে। কি ফিমোরিস থাকবে? বাইসেপস ফিমোরিস থাকবে। বাইসেপস সবসময় বক্রীকরণ, মনে রাখবা। হাতের ক্ষেত্রে বাইসেপস বাঁকায়, পায়ের ক্ষেত্রে বাইসেপস হচ্ছে বাঁকায়। তো তোমার যদি সামনের দিকে তুমি বাইসেপস দিয়ে দাও, তাহলে তোমার পা কি এইদিকে বাঁকতেছে? না তো। তোমার হাঁটু থেকে পা এইভাবে বেঁকে যাচ্ছে, এরকম তো হচ্ছে না। হাত এদিকে বাঁকতেছে, বাট পা কোন দিকে বাঁকতেছে? পেছন দিকে বাঁকতেছে না পা? পা যেদিকে বাঁকবে সেদিকেই তো বাইসেপস থাকবে। তাহলে এটা বাইসেপস বইলো না। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, ওকে, আচ্ছা, গেল। ওকে, তাহলে কি বলবা? মনে রাখবা, পেশি সবসময় কাজ করে সংকুচিত হয়ে, ঠিক আছে? তাহলে যখন বক্রীকরণ পেশিগুলো সংকুচিত হবে, তখন কাজ কি হবে? পা বেঁকে যাবে, ঠিক আছে? আবার তখন প্রসারণ পেশিগুলা, পা বাঁকার সময় প্রসারণ পেশিগুলোকে প্রসারিত হইতে হবে। আচ্ছা, আবার যখন প্রসারিত হবে পা, তখন এই প্রসারণ পেশিগুলো সংকুচিত হয়ে যাবে, কারণ পেশি কাজ করে সংকুচিত হয়ে, তখন আবার বাধ্য হয়ে হ্যামস্ট্রিং পেশিটা প্রসারিত হয়ে যাবে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। তাহলে কিভাবে আলোচনা করবা? হাঁটু সঞ্চালনে পেশির ভূমিকা আসলে 2টা হেডলাইন আলোচনা করবা, বক্রীকরণ পেশি আর প্রসারণ পেশি। ওকে, 2টা হেডলাইন দিয়ে পেশির নামগুলা লিখবা, আর তারা সংকুচিত হয়ে পাকে বাঁকাচ্ছে বা সংকুচিত হয়ে পাকে প্রসারণ করতেছে, এটা লিখবা। তাই লিখেল কত। এখান থেকে আসলে পেশির নামগুলাই আসল কথা। বুঝছো? পেশির নামগুলো লিখে দিতে পারলে হয়ে গেল। টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এটা টিবিয়ার সামনের দিকে থাকে। তাহলে এটা কি ধরনের পেশি হবে? প্রসারণ পেশি। সামনের দিকে যেগুলো থাকবে ওগুলো প্রসারণ করবে, পেছন দিকে যেগুলো থাকবে ওগুলো বক্রীকরণ। আচ্ছা, এবার যদি পরীক্ষাতে আসে যে পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না, ব্যাখ্যা করো। ছোটবেলায় খালি মুখস্থ করছি, বুঝি নাই, তোমার একটু বুঝাই দিতে চাই। তাহলে তুমি এখানে আমার হাত দিয়েই আমি এটা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমার হাতটা এখন সোজা, আমি আমার হাতকে ফ্লেক্স করতে চাই। একটা ফ্লেক্সর পেশি আমার হাতকে ফ্লেক্স করবে, মানে ভাঁজ করবে। তো চলো দেখি ফ্লেক্সর পেশিটা কোনটা। ফ্লেক্সর পেশিটা হচ্ছে বাইসেপস। বাইসেপসটা চিনছো? এটা, এইটার বাইসেপসের 2টা মাথা হচ্ছে এখানে আছে, ক্যাপুলার সাথে লাগানো, ঠিক আছে? 2টা মাথা আছে, তাই বাইসেপস। আরেকটা টেন্ডন কিন্তু এখানে লাগানো আছে, এই জয়েন্টটাতে, রেডিয়াসের এইখানটাতে। এখন দেখো, বুঝো ভালো করে, যখন আমি হাতকে ফ্লেক্স করতে চাচ্ছি আমার বাইসেপস সংকুচিত হচ্ছে, রাইট? বাইসেপস সংকুচিত হচ্ছে। তো বাইসেপস যখন সংকুচিত হচ্ছে, বাইসেপসের এই মাথাটা এখানে লাগানো না, এই মাথাটায় টান পড়তেছে, সেই টানে কিন্তু আমার এই যে হাতটা, এটা উঠে আসতেছে, উঠে আসতে বাধ্য হচ্ছে। তাহলে বাইসেপস যখন সংকুচিত হইল, হাত তখন ভাঁজ হয়ে গেল। তাই বাইসেপসকে আমি বলতেছি ফ্লেক্সর পেশি, রাইট? বাইসেপসকে আমি কি বলছি? ফ্লেক্সর পেশি। সে ফ্লেক্স করছে, ভাঁজ করছে। এখন আমি হাতকে প্রসারিত করব, তুমি কি বলবা? যে ভাই, যেই বাইসেপস টান দিয়ে আপনার হাতকে সংকুচিত করলো, সেই বাইসেপস দিয়ে আপনি একটা ধাক্কা মারেন, এই বাইসেপস দিয়ে একটা ধাক্কা মেরে আপনি হাতকে সোজা করে ফেলেন। কিন্তু কাহিনী হচ্ছে, পেশি এই ধাক্কাটা মারতে পারে না, বাইসেপস এই ধাক্কাটা মারতে পারবে না। ওকে, পেশি খালি সংকুচিত হয়ে কাজ করে, পেশি প্রসারিত হয়ে কাজ করতে পারে না। তাহলে অন্য আরেকটা পেশি লাগবে, যে আসলে আমার এই ভাঁজ হওয়া হাতকে সোজা করবে। সেই পেশিটা এখানে থাকে, এটার নাম হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসের 3টা মাথা এই উপর দিকে আছে। তো ট্রাইসেপস বেসিক্যালি এই কোন এর এখানে জয়েন্ট আছে, ওর টেন্ডন। তো ট্রাইসেপস এখন প্রসারিত অবস্থায় আছে, বাইসেপস সংকুচিত। তো ট্রাইসেপস কি করবে? সংকুচিত হওয়া শুরু করবে। তো ট্রাইসেপস যদি সংকুচিত হয়, তাহলে এইখানে যে টেন্ডনটা ছিল সেটা টান পড়বে। ট্রাইসেপস সংকুচিত হচ্ছে, এই টেন্ডনটা টান পড়তেছে, তখন আমার হাত কি হয়ে গেল? সোজা হয়ে গেল। তাহলে হাতকে সোজা করতেও কিন্তু কেউ ধাক্কা মারতে পারলো না, টান দিয়েই সোজা করতে হলো। কে টানটা দিল? ট্রাইসেপস। ভাঁজ করতে গেলে কে টান দিল? বাইসেপস। তো সবাই এরকম টান দিয়ে কাজ করে, ধাক্কা মেরে কেউ কাজ করতে পারে না। সুতরাং পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা মারতে পারে না। বুঝাইতে পারছি তোমাকে? 2 নাম্বার আসলে ফাটায় লিখো। আর বাইসেপসকে তাই আমি ফ্লেক্সর পেশি বলি, ট্রাইসেপসকে এক্সটেন্সর পেশি বলি, ও এক্সটেন্ড করে হাতকে, তাই না? ট্রাইসেপস যখন কাজ করতেছে, আমি হাত ভাঁজ করার সময় ট্রাইসেপস কোনো কাজ করছে? ট্রাইসেপস কোনো ধাক্কা দিচ্ছে? কিচ্ছু করে নাই, ও প্রসারিত হয়েছে, বাধ্য হয়েছে প্রসারিত হইতে। এখনো সংকুচিত হইলে ওর কাজ করা হবে, রাইট? তো যখন সংকুচিত হচ্ছে, হাত তখন এক্সটেন্ড করতেছে। এই দুজনের কাজ কি? একজন একজনের বিপরীত না, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি। অ্যান্টাগনিস্টিক মানে
বিপরীত কাজ করতেছে। আর যদি বলতাম অ্যাগনিস্ট, তাহলে হচ্ছে সেম কাজ। দুজন মিলে যদি একটা সেম কাজ করতো তাহলে অ্যাগনিস্ট, একজন একজনের সহযোগী। আর অ্যাগনিস্টের বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টাগনিস্ট, মানে একজন একজনের বিপরীত। তোরা তো বিপরীতই, একজন ফ্লেক্স করতেছে একজন এক্সটেন্ড করতেছে, তাহলে এরা অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে পরীক্ষাতে ফ্লেক্সর এক্সটেন্সর বলতে কি বুঝো এটা আসলে ব্যাখ্যা করতে পারবা। অ্যান্টাগনিস্টিক পেশি কি এটা ব্যাখ্যা করতে পারবা। ধাক্কা মারে না, টান দেয় পেশি, এটা ব্যাখ্যা করতে পারবা আমার আলোচনা থেকে। আই বিলিভ দ্যাট, রাইট? আচ্ছা, এবার আসো লিভার সিস্টেম। খেয়াল করলে দেখবা এই লিভার বানানটা কেমন, LEVER, নট LIVER। তাহলে তোমার পেটে যে লিভার থাকে ওইটা LIVER। আর এই লিভার, যেটা মানে হচ্ছে অল্প বল প্রয়োগ করে তুমি এখান থেকে বেশি ফল পাচ্ছ, ঠিক আছে? তো তোমাকে ধরো আমি একটা বড় বস্তা দিলাম, দিয়ে বললাম যে এই এটাকে এখন উপরে তুলো, তুমি দেখবে তুলতে পারতেছো না বা সরাইতে পারতেছো না। কিন্তু তুমি যদি ধরো মানে এটাকে উপরে তুলতে হবে মনে করো, তো তুমি একটা কি করলা, একটা কাঠি ওই ওই বস্তার ভেতরে ঢুকাইলা, এই নিচ দিয়ে ঢুকাইলা, এবং ধরো একটা কিছুর মধ্যে এমনি আটকাইলা কাঠিটাকে। এবার এই প্রান্তে চাপ দিয়ে কিন্তু সহজেই দেখো তুমি বস্তাকে তুলতে পারতেছো, একা একা হাত দিয়ে তুলতে পারতেছিল না। তো একটা কাঠি বস্তার নিচে ঢুকায় এরকম একটা পিভট রেখে এই পাশে সবাই মিলে চাপ দিলে দেখবা বস্তা আবার উপরে উঠতেছে, তাই না? তো এখানে খুব সহজেই অল্প বল প্রয়োগ করে বস্তাটাকে তুলতে পারতেছো, এটাও একটা লিভার। তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক লিভার আছে। যেমন এই ঠেলা গাড়িতে যত মালামাল নেওয়া হচ্ছে, দুইজন মানুষ একটা ঠেলা টেনে নিয়ে যাচ্ছে, যেই পরিমাণ মাল, ওটা যদি ওকে বলতাম না তুমি এটাকে নর্মালি টেনে নিয়ে যাও, পসিবল হইতো হইতো না। সো বেসিকলি লিভার হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যাবে। লিভারের নীতি দিছিল হচ্ছে আর্কিমিডিস, যে এটা কিভাবে কাজ করে বা কি কি পার্টস আছে। তো আমরা অলরেডি কি কি পড়ে ফেলছি, চলো এটা একটু চেক দিই। আমরা আসি হচ্ছে একদম শেষের দিকে, খেয়াল করো। আচ্ছা, হাঁটুরটা আগে পড়ে ফেলছি। লিভারের এখন আমরা গঠন পড়বো, কার্যক্রম পড়বো, উদাহরণ পড়বো, ভূমিকা পড়বো। এর আগে যা ছিল সব পড়ে ফেলছি। ওকে, আচ্ছা। তাহলে ওর কি কি পার্ট থাকে, প্রথমে আসি ওর গঠন। PLE, এই সিরিয়ালটা মনে রাখো। ওকে, এটা হচ্ছে লিভার বাহু বা আর্ম। PLE, পি দিয়ে হচ্ছে পিভট, এল দিয়ে হচ্ছে লোড, ই দিয়ে হচ্ছে এফোর্ট। ই দিয়ে কি বলো, এফোর্ট। বাংলা করলে পিভট তো পিভটই, লোড হচ্ছে তোমার ভার, এফোর্ট হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা। ওকে, এই চারটা পার্ট থাকে। চারটা পার্ট কেমন, ধরো এটা হচ্ছে একটা পিভট, আমরা যে ঘটনা বর্ণনা করছিলাম ওইটাই বলি। এটা ছিল তোমার বস্তা, ওকে, তাহলে বস্তাটা হচ্ছে ভার, এটা নিচে তুমি একটা কাঠি দিছিলা, ওকে। আচ্ছা, তাহলে কাঠিটা হচ্ছে তোমার লিভার বাহু, আর তুমি হচ্ছে এখানে বল দিছিলা, তুমি এই বরাবর বল দিছিলা, তাহলে এটা হচ্ছে তোমার প্রচেষ্টা, এফোর্ট। এখানে তুমি এফোর্ট দিচ্ছ, রাইট? আর এটা হচ্ছে কি তোমার ভার, আর এই কানেকশনটা কি বলো, পিভট। ওকে, তো এটি হচ্ছে একটা লিভারের গঠন। লিভারে এই চারটা পার্ট থাকে। আচ্ছা, PLE, এই সিরিয়ালটা কেন মনে রাখবো, এটা প্লিজ মনে রাখো, প্লিজ বানানটাও কিন্তু PLE দিয়েই, কারণ 3 রকমের লিভার আছে। ওকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। এটা আমরা কিভাবে বুঝি বা মিন করি, দেখো, যদি মাঝখানে কি থাকে ওইটা দিয়ে তুমি বিচার করবা। ওকে, মাঝখানে যদি পিভট থাকে তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার, মাঝখানে পিভট থাকলে প্রথম শ্রেণীর লিভার। মাঝখানে যদি লোড থাকে, ভার থাকে, তাহলে দ্বিতীয় শ্রেণী। আর মাঝখানে যদি প্রচেষ্টা বা এফোর্ট থাকে তাহলে তৃতীয় শ্রেণী। এই জন্য আমরা PLE সিরিয়ালটা মনে রাখবো। ওকে, মাঝখানে কোনটা আছে এটার উপর বিবেচনা করে আমরা এই ক্রমগুলো বানাচ্ছি। খেয়াল করো, তাহলে প্রথম শ্রেণীর লিভার উদাহরণ হচ্ছে কাঁচি। কাঁচির ক্ষেত্রে প্রচেষ্টা দিচ্ছে হাত দিয়ে, আর ভার হচ্ছে এই বস্তুটা,
পিভট মাঝখানে হয়, এটা কি প্রথম শ্রেণী। এবার ওর ক্ষেত্রে চিন্তা করো। আচ্ছা, আমাদের ছিল পি এল, এল দিয়ে কি ছিল লোড। তাহলে খেয়াল করো, এটার পিভট হচ্ছে এই চাকার সাথে এই কানেকশনটা, প্রচেষ্টা দিচ্ছে এই লোকটা উপর দিকে, রাইট। আচ্ছা, আর এখানে ভার কোন দিকে, ভার মাঝখানে আছে না, লোড। তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর। নেল কাটারের ক্ষেত্রে আসো। নেল কাটারের ক্ষেত্রে এখানে এফোর্টটা থাকবে মাঝখানে। ওকে, দেখো নীল কাটারে তুমি চাপ দিচ্ছ এখানে, বাট আসলে ওর চাপটা কোথায় লাগতেছে বলো, এইখানে লাগতেছে। দেখবে এখানে একটা বর্ধিত অংশ, এইখানেই চাপটা লাগতেছে। তাহলে এইটাই হচ্ছে তোমার এফোর্ট, এফোর্টটা এখানে এসে লাগতেছে, রাইট। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পিভট। অনেকে ভাবতে পারো আচ্ছা এইটা বোধহয় পিভট না, এই যে এইটাই হচ্ছে পিভট। আর এইখানে কি থাকবে, তোমার নখ থাকবে না, ওইটা হচ্ছে ভার আর লোড। তাহলে মাঝখানে কি আছে, এফোর্ট আছে, পিএলই। তাহলে এটা তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে লিভারের গঠন এবং কার্যক্রম আমি তোমাকে বুঝাই ফেললাম। এই যে এখানে সিম্পলিফাইড ভাবে বুঝাইছে, এটা আশা করি আর তোমার বুঝাইতে হবে না, যে এটা থেকে বুঝে নিচ্ছে। তো আমাদের দেহেও এরকম লিভার সিস্টেম পাওয়া যায়। কোনটা কোথায় পাওয়া যায়, প্রথম শ্রেণীর লিভার পাওয়ার জন্য প্রথমে কোথায় চলে যাবা, মাথায় চলে যাবা। তাহলে মাথাটার এই যে এত ওজন, তোমাকে যদি বলতাম যে তোমার মাথাটাকে হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে, তুমি পাগল হয়ে যাইতা। তুমি বলতো আমার মাথা দরকার নাই, ও ঢিল মেরে ফেলে দিতা। তাহলে এত ওজনের মাথাটাকেও নিয়ে নিয়ে আমি যে সহজে ঘুরতেছি, কেমনে পারতেছি, কেমনে পসিবল? এখানে একটা লিভার সিস্টেম আছে, তাই মাথার ওজনটা আমার কাছে ওজন লাগতেছে না। বুঝছো কিভাবে সিস্টেমটা? চলো আমরা দেখি। অক্সিপিটাল বোনসের সাথে অ্যাটলাসের যে জয়েন্টটা আছে, বুঝছো, অক্সিপিটাল বোনসের সাথে অ্যাটলাসের যে জয়েন্টটা, ওটা একটা পিভট হিসেবে কাজ করে। ওই জয়েন্টটা কোথায় আছে, এইখানে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে বলো, অক্সিপিটাল বোনসের সাথে অ্যাটলাসের একটা জয়েন্ট আছে, এটা হচ্ছে পিভট এখানে। ওকে, আচ্ছা, আমাদের যে এখানে ঘাড়ের পেশিগুলো আছে, এই ঘাড়ের পেশিগুলা কি বলো, প্রচেষ্টা। আর আমার মাথার যে ভর, এটা কোন দিক দিয়ে যাচ্ছে, মাথার ভর কেন্দ্র ধরো মাছ বরাবর চিন্তা করি এইখানে। তাহলে এটা হচ্ছে তোমার ভার। তাহলে প্রচেষ্টা, ভার খুঁজে পেয়ে গেলাম, মাঝখানে পিভট আছে। তাহলে এটা কত শ্রেণীর লিভার, এটা প্রথম শ্রেণীর লিভার। বুঝা গেল? মনে রাখবা, আমাদের দেহে যে লিভার, এই লিভারে ভার হিসেবে কাজ করবে দেহের ওজন, প্রচেষ্টা হিসেবে কাজ করবে হচ্ছে পেশিগুলো, কারণ পেশিগুলোর মাধ্যমে তো শক্তিটা যায়, তাই না। পিভট হিসেবে কাজ করবে বোনসের জয়েন্ট, অস্থি সন্ধি। ওকে, মাথায় ঢুকতেছে? এখানে কোনটা কাজ করলো, অক্সিপিটাল আর অ্যাটলাসের জয়েন্ট। অ্যান্ড পিভট বাহু হিসেবে কাজ করবে বোনস বা হাড্ডি। আচ্ছা, মাথার ঘাম কই পড়ে, পায়ে পড়ে। তাহলে মাথা থেকে পায়ে চলে যাবা, দ্বিতীয় শ্রেণীর লিভারের জন্য পায়ে চলে যাবা। পায়ে গেলে খেয়াল করো, এখানে আমাদের দেখো, আমার দেহের ওজন প্রায় 2 মণ, প্রায় 2 মণ না, 2 মণের বেশি। তো এই 2 মণের ওজনের একটা বস্তা যদি তুমি আমাকে দাও, যে ভাই এটা উপরে তুলে ধরেন, আমার জান বের হয়ে যাবে এটাকে তুলতে। কিন্তু আমি চাইলেই আমার বুড়ো আঙুলের উপর দেখো, আমার 2 মণের শরীরকেও কত সহজে তুলে ফেলতে পারি উপরে। খেয়াল করছো? তাহলে সামান্য প্রচেষ্টায় অনেক ওজনকে উপরে তুললাম না বলো, কি করলাম বলো, সামান্য প্রচেষ্টায় অনেক ওজন উপরে তোলা যাচ্ছে, তাই না। তোমার ওজন ধরো 1.5 মণ, 60 কেজি। তো তুমি 60 কেজি নর্মাল তুলতে পারতেছো না, কিন্তু তোমার দেহকে তুমি বুড়ো আঙুলের উপর দাঁড়াইলে খুব সহজেই তুলে ফেলতে পারতেছো। তো এইখানে কিভাবে কাজ করতেছে লিভারটা, খেয়াল করো। তোমার ভার কাজ করতেছে হচ্ছে তোমার পায়ের পাতা ঠিক এই মাছ বরাবর, তাই না। ভার কেন্দ্র বিবেচনা করলে এই বরাবর তোমার ভার কাজ করতেছে, এটা হচ্ছে ভার। ওকে, আচ্ছা, প্রচেষ্টা হিসেবে কাজ করতেছে তোমার এই যে গোড়ালির পেশিগুলো। ওকে, পিভট হিসেবে কাজ করতেছে তোমার এই আঙুলের জয়েন্ট গুলো, এই যে আঙুলের জয়েন্ট গুলো। তাহলে এখানে মাঝখানে কি পাচ্ছ, মাঝখানে ভার পাচ্ছ, পিএলই, এল দিয়ে লোড, লোড মাঝখানে থাকলে এটা কি দ্বিতীয় শ্রেণীর লিভার। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এখানে লিভার বাহু কোনটা, এই হাড্ডিগুলোই হচ্ছে তোমার লিভার বাহু। পায়ের যে মেটাটার্সাল আছে, ওইগুলো হচ্ছে তোমার লিভার বাহু। ওকে, আচ্ছা, এবার তৃতীয় শ্রেণীর লিভারের জন্য কোথায় চলে আসবো, তৃতীয় শ্রেণীর লিভারের জন্য হাতে চলে আসি। মাথা থেকে পায়ে গেছিলাম, মাথার ঘাম পায়ে পড়লো, ওই পায়ের ঘামটা ধরো তুমি হাতে তুলে নিলা। তো তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাতে বা কনুয়ে। এইখানে তোমার পিভট কোনটা, কনুয়ের এই জয়েন্ট, এটা হচ্ছে তোমার পিভট। ওকে, হাতের উপর একটা ভার নিচ্ছ, এটা ভার,
প্রচেষ্টাটা তাহলে কোথায় আছে বলো? এই পেশিগুলো দিয়েই তো প্রচেষ্টাটা যাচ্ছে। তাহলে এখানে মাঝখানে প্রচেষ্টা মানে এফোর্ট, তাই না? পিভট এখানে, ভার এখানে, মাঝখানে প্রচেষ্টা। তাহলে এটা কত শ্রেণীর লিভার হলো? তৃতীয় শ্রেণীর লিভার। তো এটা থেকে তুমি কি সুবিধা পাবা? এখান থেকে তুমি দ্রুত সঞ্চালন সুবিধা পাবা। দ্রুত সঞ্চালন। যেমন তুমি এই যে ধরো, মনে করো এই যে একটা ডাম্বেল আমার হাতে আছে, দেখছো? এটা কিন্তু কলম না, এটা কিন্তু ডাম্বেল। এটা অনেক ওজন মনে করো। তাহলে আমি এখন দেখো এই ডাম্বেলটাকে, তাই না, খুব দ্রুত দেখো, দ্রুত সঞ্চালন সুবিধা পাচ্ছি, দ্রুত সঞ্চালন করতে পারছি হাতে নিয়ে। প্রথম শ্রেণীর লিভার থেকে কি উপকারিতা পাবা? এখানে তুমি অল্প অল্প বলে অধিক ফল পাবা। তো এই কথাগুলোই তোমার বইতে লেখা আছে যে কোনটা থেকে কি সুবিধা পাওয়া যায়। তাহলে আমরা যাই কিছু আসে আমরা ব্যাখ্যা করতে পারবো না। যদি তোমাকে বলে যে এই যে লিভারের কিভাবে কাজ করে বডিতে, সেটা আলোচনা করো, তুমি একদম এই যে পেশি, যে আমাদের প্রচেষ্টা, জয়েন্টটা যে পিভট, দেহের ওজনটা যে ভার, এগুলো সব আলোচনা করে দিতে পারবা না একদম গুছায়? পারবা? সোজা আছে না? ফিজিক্স, বাইরে তো ফিজিক্স চলে আসলো। আচ্ছা, তাহলে এটা ডান। অ্যান্ড দেন আমাদের লাস্ট টপিক, হুইচ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বাট স্টিল তোমার একটু পড়ে রাখা উচিত। তো অস্থি সন্ধি, অস্থি সন্ধি না ছিল, অস্থি ভঙ্গর ব্যাপারটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে যে ভাঙনের আকৃতি কেমন, এটার উপর বেস করে। আরেকটা করতে পারো যে কয় টুকরা হয়েছে, এটার উপর বেস করে। সো এখানে কি কি দেখতে পাচ্ছ দেখো। একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ, ট্রান্সভার্স, এই টাইপগুলো লিখে ফেলবা। ছবি আঁকার দরকার নেই। যদি কখনো আসে যে অস্থিভঙ্গ কি কি টাইপের, লিখো। লেস ইম্পর্টেন্ট, ওয়ান স্টার দিচ্ছি, আছে বইতে তাই পড়লাম। রৈখিক, দেখো এরকম তির্যক হয়েছে, দেখছো, তেরা হয়ে ভাঙছে। আচ্ছা, এই এই তির্যক আর এই তির্যকের মধ্যে ডিফারেন্স কি? এটা ভেঙে আলাদা হয়নি, এটা একদম আলাদা হয়ে গেছে। দুইটা কিন্তু একই টাইপ, তির্যক। আর এটা হচ্ছে সর্পিল আকার। এখানে যেটা হয়েছে, নাট বল্টুতে যেরকম একটা প্যাচ দেখো না, স্ক্রু এর মতো, এখানে ওইরকম প্যাচ খেয়ে ভাঙছে। সর্পিলে আর তির্যকে কি হয়েছে, স্ট্রেইট লাইনে ভাঙছে। আর এখানে এখানে ভাঙছে হচ্ছে তোমার প্যাচ খেয়ে, বুঝছো? তাই এটাকে সর্পিল বলতেছি। ব্রিনস্টিক, এটা কাদের হয়? বাচ্চাদের হয়। এটা হয় বাচ্চাদের। আর বহু খণ্ডকিত কয়েকটা টাইপ আছে। আর আরো দুই ভাগ, আরো তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বা বদ্ধ অস্থিভঙ্গ, হ্যাঁ। একটা হচ্ছে জটিল বা একটা হচ্ছে ইয়া যৌগিক। বাংলাগুলো তো খুবই, দাঁড়া তো দেখে নিই বাংলা কি করছে। ত্বক এবং পেশির কি পরিমাণ ক্ষতি হয়েছে এটার উপর বেস করে তুমি হচ্ছে দুই ভাগে ভাগ করতেছো। যাই হোক, দুই ভাগে ভাগ করো। এটা হচ্ছে সাধারণ বা বদ্ধ, আর এটা হচ্ছে তোমার উন্মুক্ত। উন্মুক্তকে তুমি যৌগিক বলতেছো, যৌগিক হাড় ভাঙা, ঠিক আছে? আরেকটা আছে, ওটা লিখলে লিখতে পারো চাপা হাড় ভাঙা বা জটিল। তাহলে চাপাটা হচ্ছে জটিল, ধরো তুমি জটিল চাপা মারো, ঠিক আছে? তাহলে জটিল হাড্ডি ভাঙাটা হচ্ছে চাপা হাড় ভাঙা বলি। আর এটা আছে বদ্ধ। বদ্ধ মানে কি, হাড্ডি ভেঙে বের হয় নাই। আর ধরো কারো এমন হয়েছে গাছ থেকে পড়ছে, তার হিউমেরাস ভেঙে হাড্ডি ভেদ করে বেরোয় চলে আসছে, এটাকে বলবা যৌগিক বা উন্মুক্ত হাড় বের হয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এই তো এটার ধরন টরন আছে, অত ডিটেলস আমরা যাব না। টাইপগুলো জাস্ট শিখে রাখো। আর কখনো যদি এরকম টাইপের প্রশ্ন আসে, এরকম আসতে দেখি, স্যাররা যখন ভালো প্রশ্ন খুঁজে পায় না, তখন এগুলো বলে যে অস্থি সন্ধি মানে অস্থি ভঙ্গের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি কি হবে। তো এগুলো লিখতে পারবা না যে ভাই কারো হাত ভেঙে গেলে আমরা অযথা চাপাচাপি করব না, ঠিক আছে? প্রথমে আগে দেখবা যে সে ঠিকঠাক মতো শ্বাস নিতে পারতেছে কিনা, হ্যাঁ, এই আর কি। সে নর্মাল আছে কিনা, মানে নর্মাল বলতে মানে শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে কিনা, এটা দেখবা। আচ্ছা, তারপর হচ্ছে তার যদি কোনো টাইট জামা কাপড় থাকে, সেটা সুন্দর করে মানে যদি এমন হয় যে আচ্ছা জামা কাপড় বের করতে গেলে তার আরো ক্ষতি হতে পারে, তখন এটা কেটে ফেলবা। ওকে। আর যদি এমন হয় যে বদ্ধ হাড় ভাঙা, তাহলে জায়গাটাকে তুমি বেঁধে নিতে পারো। বেঁধে কম মুভমেন্ট হয় এমন করে হসপিটালে নিয়ে যাবা। আর যদি উন্মুক্ত হয়, তাহলে রক্তপাত বন্ধ করতে হবে, তাই না? কারণ এখানে তো উন্মুক্ত হয়ে রক্ত পড়তেছে, তাহলে ওই জায়গাটা বাঁধবা। কিন্তু ওই খুব সাবধানের সাথে। মনে করো তুমি তাকে হচ্ছে এমন একটা ভ্যানে নিচ্ছ যে তার ভাঙা হাতটা এরকম করে ঝুলতেছে আরো,
তাহলে আরো ক্ষতি হবে না। তো এটাকে ভালো মতনে বেঁধে নিতে হবে, যেন এটা না নড়ে, এমন করে হসপিটাল নিতে হবে। এগুলো হচ্ছে তোমার সাধারণ চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা। তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর এর সাথে যদি অনুধাবনমূলক প্রশ্নের কথা বলি, কি কি আসে, সেটা হচ্ছে তোমার যে হ্যাভারশিয়ান তন্ত্র বলতে কি বুঝো, এটাও আসে। তারপর হচ্ছে তোমার ফ্লেক্সর এক্সটেন্সর পেশি বলতে কি বুঝো, এগুলো আসে। হ্যাঁ, তারপরে আর কি কি আসতে পারে, ধরো হৃদপেশি কেন ক্লান্ত হয় না, এই ধরনের প্রশ্ন আসে। যদি এটা রক্ত চ্যাপ্টারে চলে গেল, তাও একটু বলে দেয় হৃদপেশি ক্লান্ত হয় না কেন। কারণ হৃদপেশির মধ্যে হৃদপেশির নিঃসার কাল এটা বেশি, রিফ্রেক্টরি পিরিয়ডটা বেশি। ঠিক আছে, নিঃসার কাল মানে কি? আচ্ছা, এটা অন্য পড়ায় চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পড়াইছি, রক্ত চ্যাপ্টারে পড়াইছি, এখান থেকে দেখে নিও, ভালো করে পড়াইছি। তারপর হচ্ছে হৃদপেশির ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে সেটা সে পুষ্টি হিসাবে গ্রহণ করে ফেলতে পারে। এই তো, আর অস্থিভঙ্গ থেকে টুকটাক আসতে পারে। ঠিক আছে, আশা করি পারবা। তো থ্যাংক ইউ এই ক্লাসটায় থাকার জন্যে। অল্প সময়ে অনেকগুলো প্রশ্ন কভার করার চেষ্টা করছি, আশা করি পারছি। এবং তুমি আশা করি এই ক্লাসটা করে পরীক্ষাতে আম, ভালো কিছু লিখে আসতে পারবা। ঠিক আছে, ছবিগুলো খালি প্র্যাকটিস করো, ছবি আঁকা প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে